হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদের যেটা আমি ডাব্লিউবিসিএস 2022 এর প্রিলিমসের একটা 50 ডে ক্র্যাশ কোর্স করাচ্ছি, এটা তোমাদের ক্লাস নাম্বার 6। ঠিক আছে, এই ক্লাস নাম্বার 6 এর আগে তোমাদের পাঁচটা যে ক্লাসগুলো করে দিয়েছি ওটা তোমাদের প্লেলিস্টে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আলাদা আরেকটা হচ্ছে তোমাদের টেলিগ্রাম গ্রুপে এখন পর্যন্ত যদি তোমরা জয়েন করো নি, তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়েছি, ওখানে আমরা পিডিএফ গুলো প্রোভাইড করব। এবার অনেকজন বলে স্যার এই যে পিডিএফ গুলো আছে সেগুলো আপনি দিয়ে দেন, তো আমি তোমাদেরকে বলেছি 2000 ভিউজ হলেই তোমাদের অটোমেটিকলি টেলিগ্রাম গ্রুপে আর ভিডিও ডিসক্রিপশনে এটা অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস স্টার্ট করি। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 6 আর এখানে তোমাদের ইন্ডিয়ান পলিটি পার্ট নাম্বার 1। কারণ কি হচ্ছে, ইন্ডিয়ান পলিটি তোমাদের কাছাকাছি 5টা থেকে 6টা পার্টে কমপ্লিট হয়ে যাবে। আমি যে পার্টস গুলো করাবো সেগুলোতে তোমাদের প্রিভিয়াস এর কোশ্চেন গুলো একসঙ্গে অ্যাড করা থাকবে, একদম লাস্টে গিয়ে দেখবা এখানে তোমাদের প্রিভিয়াস এর কোশ্চেন গুলো সলিউশন করা আছে। তো এগুলো তোমাদের একসঙ্গে যখন করে দেবো, এটা একটা ভালো হবে কি প্র্যাকটিসটা হয়ে যাবে তোমাদের প্রিলিমসের কেমন টাইপের প্রশ্নগুলো আসে। ঠিক আছে, তো চলো ফ্রেন্ড স্টার্ট করি। তো ফার্স্ট, কোনো একটা দেশকে চালানোর জন্য তোমাদের কি লাগে? দুটো জিনিস, একটা হচ্ছে ল আর একটা হচ্ছে অর্থ। ঠিক আছে, ল মানে কি হচ্ছে, তোমাদের আইন কানুন যদি ব্যবস্থা ঠিকঠাক না থাকে তাহলে দেশ চলে কেন করে। আর পরে হচ্ছে তোমাদের যদি টাকাই না থাকে, অর্থনীতি যদি না হয়, তাহলে কি হচ্ছে, দেশ চলবে কেন করে। তো এই দুটো জিনিস সবচেয়ে মেন হয়। তো ইকোনমিক্সের যে টপিকটা তোমরা বলো স্যার ইকোনমিক্সটা স্টার্ট করিয়ে দেন, তো ইকোনমিক্স তোমাদেরকে আমি মার্চ মাসে স্টার্ট করে দেবো, আর এপ্রিল মাসে কমপ্লিটও হয়ে যাবে তোমাদের। বেশি বড় না ইকোনমিক্স, সব তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে মে মাসের ফার্স্ট কিংবা সেকেন্ড উইক পর্যন্ত কমপ্লিট করে দেবে উইথ মুক সেটস। মুক সেটও আমি স্টার্ট করে দেবো, 200 করে তোমাদের মুক সেটগুলো স্টার্ট করে দেবো। এবার এখানে হচ্ছে, তো অর্থনীতিটা হয়ে গেল, নেক্সট হচ্ছে কনস্টিটিউশন। তো এটা হচ্ছে তোমাদের পলিটি সেকশনটা, এবার তোমরা পড়ো। তো কোনো একটা দেশকে চালানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের কনস্টিটিউশন। কনস্টিটিউশনের আধারেই কোনো একটা দেশ চলে। তো আমাদের ফার্স্ট ইন্ডিয়ার যে কনস্টিটিউশন ফ্রেম করা হয়েছিল, এবার এখানে তোমাদের হিস্ট্রিটা অত বেশি ভিতরে ডিপলি পড়তে হবে না, কারণ প্রিলিমসে যে ফ্রেমিং অফ কনস্টিটিউশন আছে না, এখানে থেকে বেসিক্যালি যদি প্রশ্ন আসে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়, কিংবা ইন্ডিয়াকে কি বলা হয়, ইউনিয়ন অফ স্টেটস বলা হয়। তো এগুলো সবকিছু একদম বেসিক বেসিক প্রশ্ন আসবে। প্রিলিমসের প্রশ্ন তো তোমরা নিচে দেখতেই পাবা, সেখানে তোমরা পেয়ে যাবে। এবার দেখো, আমাদের যে কনস্টিটিউশন হবে সেটা আইডিয়া, ফার্স্ট আইডিয়া দিয়েছিলেন কি এম এন রয়। এম এন রয়টা কি হচ্ছে সিপিএম এর ফাউন্ডিং মেম্বার। কারণ কি হচ্ছে, সিপিএম এর কোনো ফাউন্ডার নাই, আগে জেনে রাখো। যেমন কি হচ্ছে, কংগ্রেসের ফাউন্ডার হচ্ছে অ্যালেন অ্যাক্টন হুম, তার বিজেপির ফাউন্ডার হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি, তারপরে মুসলিম লীগের ফাউন্ডার হচ্ছে আগা খান, নবাব সালিমুল্লাহ, এমন করে অনেকজন আছে। তারপরে এমন করে কি হচ্ছে, সিপিএম এর কোনো অফিসিয়াল ফাউন্ডার বলে নাই, 7জন ফাউন্ডারিং মেম্বার আছে। তো ওটাই সিপিএম এ। তোমরা এবার এই স্টোরিটা একটু জেনে নাও। তো দেখো, সিপিআই এর ফুল ফর্ম হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, আর এমটা মানে হচ্ছে মার্কসিজম। ঠিক আছে, এবার এখানে হচ্ছে সিপিএমটা তৈরি কোথায় হয়েছিল? সিপিএমটা তৈরি হয়েছিল আমাদের উজবেকিস্তানে। উজবেকিস্তান হচ্ছিল তোমাদের তখন 1991 এর আগে। ঠিক আছে, 1991 এর আগে কি ছিল, রাশিয়াটা তোমাদের একটা ইউএসএসআর বলা হতো রাশিয়াকে, তাই না? ইউএসএসআর মানে কি হচ্ছে, ইউএসএসআর, যেটা এখন তোমরা বুঝতেই পারছো ঝামেলা হচ্ছে ইউক্রেন আর রাশিয়া নিয়ে। তো এটা কি হচ্ছে, ইউনিয়ন অন সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ইউএসএসআর। যে তারপরে 26শে ডিসেম্বর 1991-তে তোমাদের এটা ভেঙে গেল। যে তারপরে কি হয়ে গেল, তোমাদের আলাদা আলাদা কান্ট্রিজ হয়ে গেল। তো তাই এবার কি হচ্ছে, উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাসকেন্ত। তো তাসকেন্তে কি হয়েছিল, 17 অক্টোবর 1920-তে আমাদের সিপিআইটা তৈরি হয়েছিল। দেন তারপরে ওখানে 7জন ফাউন্ডিং মেম্বার্স কারা? এই যে ডেটাগুলো নিয়ে আছে না, অফিসিয়াল সাইট থেকে নিয়েছি, কোনো আলাদাভাবে কমার্শিয়াল বুকস কিংবা স্কুলের বুকস ওই সব জায়গা থেকে নিয়ে নিই আমি, একদম অফিসিয়াল সিপিআই এর অফিসিয়াল সাইটে যাওয়া সবকিছু একদম ভালো করে লেখা আছে। ওখানে বলাও আছে কোনো ফাউন্ডার নাই, সিপিএম এর ফাউন্ডিং মেম্বার্স আছে 7জন আছে। তো তাই এখানে কি হচ্ছে, ফার্স্ট চেয়ারম্যান যে ছিলেন, চেয়ারম্যান হচ্ছে তোমাদের আচার্য, সেক্রেটারি ছিলেন সাফিক, তারপরে হেড অফ তাসকেন্ট সেক্রেটারিয়েট। তাসকেন্টের যে সেক্রেটারিয়েট বিল্ডিং ছিল, মানে হেড অফিস ছিল, তার সেক্রেটারি ছিলেন এম এন রয়, মানবেন্দ্র নাথ রয়। তো উনি যেন ইন্ডিয়াতে লেটার অন আসে। তারপরে কি হয়, কানপুরে উত্তরপ্রদেশে তোমাদের একটা অধিবেশন হয়েছিল, সেশন হয়েছিল। তো 1925-এ 26 ডিসেম্বরে ইন্ডিয়াতে কি সিপিআইটা তৈরি হয়েছিল। এটা হচ্ছে এই ডেটটা তোমরা মাথায় রাখবা, 1925-এ এটা তৈরি হয়েছিল। এবার এইজন, এই আচার্য, শফিক এন্ড এমন রয়, 3জন হয়ে গেল। বাদ বাকি 4জনের নাম হচ্ছে তোমাদের ইভেল রয় ট্রেন্ট, তারপরে আবানি মুখার্জি, তারপরে রোসা ফিটিকোভ আর মোহাম্মদ আলী। এই 4জন হচ্ছে তোমাদের বাদ বাকি ফাউন্ডিং মেম্বার্স। দেন নেক্সট লেটার অন, এবার আমাদের যে
কনস্টিটিউশন হবে সে ধারণা আইডিয়া তো দিয়ে দিল, তারপরে এবার কি হবে ওটা ফর্ম হবে। তো কনস্টিটিউশন ফর্ম কেমন করে হবে, একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা, ঠিক আছে। ক্যাবিনেট মিশন প্ল্যান বলেছিল ঠিক আছে আপনাদের কনস্টিটিউশন আমরা বানাবো, এটা তোমাদের মডার্ন ইন্ডিয়ার একটু পার্ট হয়ে যাবে। মডার্ন ইন্ডিয়া তো তোমাদেরকে ভালো করে পড়িয়ে দিব ক্যাবিনেট মিশন প্ল্যান কেন এসেছিল কেমন করে এসেছিল, তাও এখানে তোমাদের স্টোরিটা শুনিয়ে দিচ্ছি। তো ক্যাবিনেট মিশন প্ল্যান আসলো, যে ওরা বললো ঠিক আছে আমরা আপনাদের একটা কনস্টিটিউশন তৈরি করব, কিন্তু ওটার জন্য কি করতে হবে আপনাদেরকে অ্যাসেম্বলি করতে হবে। অ্যাসেম্বলি মানে গ্রুপ অফ পিপলস, অনেকজন বসছে একটা আলোচনা করছে, ওটাকে আমরা কি বলবো অ্যাসেম্বলি বলবো। তো কনস্টিটিউশন অ্যাসেম্বলি কখন তৈরি হয়েছিল তোমাদের 16ই মে 1946 এটা তৈরি হয়েছিল। যে তারপরে এটা তৈরি হলো, তারপরে ক্যাবিনেট মিশন প্ল্যান এই যে জিনিসটা বললো কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হবে, তখন ফার্স্ট যে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলির মিটিংটা হয়েছিল, ফার্স্ট মিটিং কখন হয়েছিল 9 ডিসেম্বর 1946। এবার তোমরা বলবো স্যার কনস্টিটিউশন অ্যাসেম্বলি হলো মানে সেট আপ হলো 16ই মেতে, আর ফার্স্ট মিটিং হচ্ছে ডিসেম্বরে, তাহলে মে থেকে ডিসেম্বর এরা কি করছিল তাই না। তো মে থেকে ডিসেম্বরে তোমাদের হয়েছিল গভর্নমেন্টকে শিফট করার জন্য ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্ট মানে কি হচ্ছে, এখানে একটা পাওয়ার আছে কোনো একটা গভর্নমেন্টের কাছে, এই গভর্নমেন্ট থেকে আরেকটা গভর্নমেন্টকে পাওয়ার দিয়ে হবে, তো এইখান থেকে এখানে যে পাওয়ারটা দিয়ে হবে এটাকে বলা হচ্ছে ইন্টারিম সেশন বলা হচ্ছে, ঠিক আছে। প্রোটেম স্পিকার তোমরা শুনোনি, ওই প্রোটেম স্পিকার মানে কি হচ্ছে, স্পিকার আসার আগে যেটা আলাদাভাবে সবাইকে ইলেকশন করা হবে, দিয়ে ওই প্রোটেম স্পিকারটা হটে যাবে, দিয়ে অরিজিনাল স্পিকারটা চলে আসবে। তো ওটাই হচ্ছে তোমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টটা, জাস্ট অস্থায়ী একটা গভর্নমেন্ট কি, যেটা গভর্নমেন্টের কাছে পাওয়ার, কার কাছে পাওয়ারটা ছিল, ব্রিটিশ গভর্নমেন্টের কাছে পাওয়ার ছিল, ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে পাওয়ারটা ট্রান্সফার করতে হবে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে। তো কেমন করে ট্রান্সফার করবে, ইন্ডিয়ান গভর্নমেন্টে ইলেকশনস হবে, তো ওই ইলেকশনসটাই কেমন করে হয়েছিল, ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছিল। তো ইলেকশনের ব্যাপারে এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি, তার আগে একটু জেনে নাও যে ক্যাবিনেট মিশন প্ল্যানটা ওটা কি জিনিস। ক্যাবিনেট মিশন প্ল্যান কিছুই না, 3জন ব্যক্তির একটা গুট, যারা এই তোমাদের তৈরি হয়েছিল ফেব্রুয়ারি মাসে, ওখানে ব্রিটিশে তৈরি হয়েছিল, যে তারপরে ইন্ডিয়াতে আসে। তারপরে ইন্ডিয়াতে তোমাদের কি হচ্ছে 16ই মে 1946-এ অফিসিয়ালি এখানে ইন্ডিয়াতে তোমাদের তৈরি করতে লাগলো কি ক্যাবিনেট মিশন প্ল্যান। এখানে কতজন ছিল তোমাদের, 3জন ছিল। 3জন কে কে, স্যার প্যাট্রিক লরেন্স ছিলেন, সে উনি ছিলেন সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া। তারপরে হচ্ছে তোমাদের স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, ইনি ছিলেন প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ ট্রেড। আর এবি আলেকজান্ডার ছিল ফার্স্ট লর্ড অফ অ্যাডমিরাল। এই পোস্টগুলো একটু মাথায় রাখবা, কারণ এখানে কনফিউশন হয়ে যায় অনেকজন। প্যাট্রিক লরেন্সটা হচ্ছে সেক্রেটারি, আর স্ট্যাফোর্ড ক্রিপসটা হচ্ছে তোমাদের বোর্ড মেম্বারের তোমাদের কি ছিল প্রেসিডেন্ট। এই দুটো জাস্ট মাথায় রাখবা। এবি আলেকজান্ডার যদি মাথা নাও রাখতে চাও তো সমস্যা নেই, এগুলো অত জিজ্ঞেস করে না। তো ওই ক্যাবিনেট মিশন প্ল্যানে তোমাদের কতজন ছিল, 3জন ছিল, এই 3জনের পোস্টগুলো এখানে এটা হয়ে গেল। দেন নেক্সট হচ্ছে যে আমাদের কনস্টিটিউশন ফর্ম হবে। কনস্টিটিউশন ফর্ম হওয়ার জন্য সবচেয়ে মেইন জিনিস যেটা হচ্ছে, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয় সবাই জানো, বি আর আম্বেদকরকে বলা হয়, ডক্টর বি আর আম্বেদকর, এটা হচ্ছে আমাদের ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তারপরে এবার দেখো স্টোরি যেটা তোমাদের বললাম কি হচ্ছে, ক্যাবিনেট মিশন প্ল্যানের অ্যাকর্ডিং কি হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর্ম হলো, দি কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফার্স্ট মিটিংটা করছে আমাদের ডিসেম্বর মাসে, কিন্তু মে থেকে ডিসেম্বর কি হচ্ছে এখানে, এখানে তোমাদের ইলেকশনস গুলো হয়েছিল। ইলেকশন কখন হয়েছিল, তোমাদের সেপ্টেম্বর মাসে হয়েছিল, ঠিক আছে। এবার 2 সেপ্টেম্বরই কেন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হলো, কিংবা আমরা স্বাধীনতা পেলাম 15 আগস্টই কেন স্বাধীনতা পাচ্ছি, আমরা তো স্বাধীনতা অনেক আগে পেয়ে গেছি তাই না, 46 না কত তারিখে আমরা স্বাধীনতা পেয়ে গেছিলাম। কিন্তু কি হচ্ছে, যেমন কি হচ্ছে রিপাবলিক ডে আমরা সেলিব্রেট কেন করি, রিপাবলিক ডে সেলিব্রেট করি পূর্ণ স্বরাজের জন্য 1930-তে যেটা হয়েছিল। সেম টু সেম আমাদের এই যে 15 আগস্টে জাপান আর্মি ইউএসএসআর এর সামনে সারেন্ডার করেছিল, তার জন্য আমরা 15 আগস্টকে কমেমোরেট করার জন্য 1946-এ আমরা এটাকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করি। তো এবার দেখো ইন্টারিম গভর্নমেন্ট কখন ফর্ম হয়েছিল, মাথায় রাখবা 2 সেপ্টেম্বর 1946-এ ফর্ম হয়েছিল। তো এখানে কি হচ্ছে, ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হওয়ার কারণটা কি, কারণটা হচ্ছে আমাদের যে পাওয়ারটা আছে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে পাওয়ার আছে, পাওয়ারটা ট্রান্সফার করতে হবে কার কাছে, ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে ট্রান্সফার করতে হবে। তো এই যে ইন্টারিম গভর্নমেন্টটা কত দিন পর্যন্ত চলেছিল, দিন না সাল, হচ্ছে তোমাদের 2 সেপ্টেম্বর 1946-এ ফর্ম হলো, আর 15 আগস্ট 1947-এ এটা শেষ হয়ে গেল। কারণ কি হচ্ছে 15 আগস্টে আমরা স্বাধীনতা পেয়ে গেলাম, তারপরে এবার জেনারেল ইলেকশনস হবে তাই না। তো এটাই এখানে এতদিনই তোমাদের ইন্টারিম গভর্নমেন্টটা ফর্ম হয়েছিল। তো এটা হচ্ছে জাস্ট পাওয়ার ট্রান্সফার করার জন্য এটা করা হয়েছিল। এবার এখানে তোমাদের ইন্টারিম গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট যে ফর্ম হবে, ইলেকশনস তো হবে তাই না। তো ইলেকশনে তোমাদের
ইন্ডিয়া আর পাকিস্তান তখন তো আলাদা ডিভাইডেড ছিল না, জাস্ট মুসলিম লীগ বলতো আমরা একটা সেপারেট পাকিস্তান চাই, আর কংগ্রেস বলতো না আমরা একটা ইউনিয়ন অফ স্টেট সবাই একসঙ্গে থাকবো। কিন্তু কি হলো, পাকিস্তান এট দ্য এন্ড বুঝতে পারছে কি আমরা হেরে যাব এখানে ইলেকশনসে, তো আর কি করছে, বয়কট করবে। কিন্তু বয়কট করেছিল না প্রথমে, তারা ইন্টারিম গভর্নমেন্টে পার্টিসিপেট করেছিল। যে ওখানে ইলেকশনস গুলো হলো, ইলেকশনে কি হয়েছিল তোমাদের 69% ভোট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জিতেছিল। তো সেখানে এবার কি হয়েছে, কংগ্রেস যে পার্টি ছিল সে কত সিট জিতেছিল, 208টা সিট জিতেছিল, আর মুসলিম লীগ জিতেছিল 73 সিটটা। তো ইন্টারিম গভর্নমেন্টে যে আমাদের মেন হেড সেটা হচ্ছে কি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট কারা ছিল, আর প্রাইম মিনিস্টার, ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার মানে টেম্পোরারি প্রাইম মিনিস্টার কে কে হয়েছিলেন, পন্ডিত জওয়াহরলাল নেহরু হয়েছিলেন। ঠিক আছে, তো ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হওয়ার কারণ কি বলে দিলাম, একটা ফার্স্ট হচ্ছে তোমাদের পাওয়ার ট্রান্সফার করার জন্য, তারপরে কি হলো, ইলেকশনস হলো, ইলেকশনে কংগ্রেস গভর্নমেন্ট কি পেয়েছিল, 69% ভোট পেয়েছিল, সিট কটা পেয়েছিল, 208টা, আর মুসলিম লীগ পেয়েছিল 73টা। ওকে, দেন নেক্সট হচ্ছে ফরমেশন হওয়ার কারণটা কি ছিল। ফরমেশন হওয়ার কারণ একটাই, যে আমাদের পাওয়ার ট্রান্সফার হবে। পাওয়ার ট্রান্সফার কেন হবে, কারণ কি হচ্ছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হলো না, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের চুক্তি হয়েছিল কি, আপনারা আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আপনাদেরকে আমরা কি ডমিনিয়ন স্টেটাস দিয়ে দিব। কিন্তু ডমিনিয়ন স্টেটাস আমরা বলেছিলাম না, আমরা ওটা নিব না, আমরা ফুল ইন্ডিপেন্ডেন্স দিব, তাই না। দিয়ে তারপরে কি হলো, ডমিনেন্স স্ট্যাটাস আমরা নিলাম না। দিয়ে তারপরে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কখন শেষ হয়েছিল, এক্সাক্ট ডেট গুলো একটু মাথায় রাখবা। জাপান আর্মি স্যারেন্ডার কখন করে, 15th বলে দিচ্ছি একদম মাথায় রাখবা, 15 আগস্ট 1945। এই ডেটে তোমাদের জাপান আর্মি সারেন্ডার করেছিল, তার জন্য এই ডেটকে আমরা 15 আগস্ট 1947 কে ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে পালন করি। ঠিক আছে, এটা একটা হয়ে গেল। আর অফিসিয়ালি যদি বলা হয়, এটা সারেন্ডার করেছিল, অফিসিয়ালি তোমাদের সারেন্ডার করা হয়েছিল 2 সেপ্টেম্বর। কোশ্চেন এমন করে চলে আসে ঘুরিয়ে, কি প্রশ্ন আছে তোমাদের, আমাদের যে ওয়ার্ল্ড ওয়ার 2 ছিল, ওয়ার্ল্ড ওয়ার 2 কবে শেষ হয়েছিল, 39-এ স্টার্ট হয়েছিল এন্ড 45-এ শেষ হয়েছিল, এটা সবাই জানে। কিন্তু এক্সাক্ট ডেটটা কি হচ্ছে, 1 সেপ্টেম্বরে স্টার্ট হয়ে 2 সেপ্টেম্বরে তোমাদের শেষ হয়েছিল। যেদিনে স্টার্ট হয়েছিল সেদিনই তোমাদের শেষ হয়েছিল, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের 2 সেপ্টেম্বর 1945-এ আমাদের যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা হয়েছিল সেটা শেষ হয়েছিল। তারপরে তখন যে ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিলেন, ওনার নাম হচ্ছে ক্লিমেন্ট অ্যাটলি। ক্লেমেন্ট অ্যাটলি কি বললো, ঠিক আছে এবার ইন্ডিয়াকে ফুললি ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া হোক। তাহলে কি হচ্ছে, এখান থেকে আমাদের কিছু জন যাবে যারা কি ক্যাবিনেট মিশন প্ল্যান, বললাম না ক্যাবিনেট মিশন প্ল্যান আসছিল ইন্ডিয়াতে। ক্যাবিনেট মিশন মানে 3 জন ব্যক্তি যাবে, তারা কি করবে, তাদেরকে কনস্টিটিউশন ফর্ম করার জন্য হেল্প করবে। তো এটাই হচ্ছে তোমাদের ইন্টারিম গভর্নমেন্ট এম করে তোমাদের ফর্ম হয়েছিল। তো যে মেম্বার্স গুলো হয়েছিল, ইলেকশন হয়ে গেল না, ইলেকশন হয়ে যাওয়ার পর সবাই সিট গুলো জিতে দিল। তো তোমাদের এখানে সিট গুলো সবাই জিতছে, এখানে সবাই তো ক্যাবিনেট মেম্বার্স হবে না। তো ওখানে কি হচ্ছে, ইন্টারিম গভর্নমেন্টের যে 14 জন মেম্বার ছিল, ফার্স্ট একজন বাইরেকার ছিল আর 13 জন ইন্ডিয়ার ছিল। ঠিক আছে, যে ফার্স্ট ছিল ও ছিল প্রেসিডেন্ট অফ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল, ও ছিল কি লর্ড মাউন্ট ব্যাটেন। ফার্স্ট কে ছিল আমাদের লর্ড ওয়েভেল ছিল, কিন্তু লেটার অন কি লর্ড মাউন্ট ব্যাটেন হয়ে গেলেন। তো এবার কি হচ্ছে, এখানে ফার্স্ট যে মেইন মেইন নামগুলো, ওগুলো তোমরা একটু মাথায় রাখবে। তো সেটা কি হচ্ছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স আর কমনওয়েলথ রিলেশনের যে ছিলেন, ও ছিলেন জওয়াহরলাল নেহরু, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে বিলং করতেন। তারপরে হোম অ্যাফেয়ার্স এর ছিল সর্দার বল্লভভাই পটেল, এটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। এগ্রিকালচারের জন্য ছিল রাজেন্দ্র প্রসাদ, আইএনসি থেকে। তারপরে কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ছিল ইব্রাহিম ইসমাইল চন্দ্রিগাল, তো উনি ছিলেন মুসলিম লীগের। তারপরে হচ্ছে ডিফেন্সের বলবৎ সিং, তারপরে আইএনসির। তারপরে ফিনান্সের ছিল লায়াকত আলী খান। তারপরে হচ্ছে এডুকেশনের ছিল সি রাজগোপালাচারী। হেলথের ছিলেন তারপরে গজানফর আলী খান। তারপরে হচ্ছে লেবারে ছিলেন জগজীবন রাম। তারপরে হচ্ছে লয়ে ছিলেন যোগীন্দ্রনাথ মন্ডল। আর রেলওয়ে অ্যান্ড কমিউনিকেশনে ছিলেন আমাদের আবুর রাব নিস্টার। তারপরে হচ্ছে ওয়ার্কস অ্যান্ড মাইন্সে ছিলেন CH ভাবা। ঠিক আছে, হোমি ভাবা যিনি ছিলেন উনি। তো এটা হচ্ছে তোমাদের টোটাল মেম্বার্স গুলো ছিল, মেম্বার্স গুলো একটু মাথায় রাখবা নামগুলো। ওকে, দেন নেক্সট হচ্ছে এবার ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হলো। তো এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, এবার এটা পরপর কটা মিটিংস করেছিল, টোটাল 11টা মিটিংস করেছিল। 11টা মিটিংসে তোমাদের এই সেশনস গুলো একটু টাইম লাইন গুলো একটু মাথায় রাখবা। তো ফার্স্ট আমাদের কনস্টিটিউশন যে অ্যাসেম্বলি তৈরি হবে, আমাদের ধারণা ফার্স্ট ফরমেশন কখন এসেছিল, আমাদের ফরমেশন 6 ডিসেম্বর 1946 ফর্ম হবে। কেমন করে ফর্ম হবে, যেমন করে ফ্রান্সের
যেমন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম হয়েছিল সেম টু সেম এমন। তো এটা তোমাদের অত কখনো গুরুত্ব দেয় না, কারণ কি হচ্ছে কোন দিনে ফর্ম হয়েছিল এটা কখনো জিজ্ঞেস করে না, ফার্স্ট মিটিংটা কখন হয়েছিল এটা সবসময় জিজ্ঞেস করে। যদি জিজ্ঞেস করলে কোন দিনে ফর্ম হয়েছিল, 6 ডিসেম্বরে ফর্ম হয়েছিল। তো ফার্স্ট মিটিংটা কখন হলো তোমাদের 9 ডিসেম্বর 1946-এ ফার্স্ট মিটিংটা হয়েছিল। ওকে, ফার্স্ট মিটিং কোথায় হলো, এটা হচ্ছে তোমাদের সেন্ট্রাল হল, মানে সেন্ট্রাল হল যেটা এখন তোমাদের পার্লামেন্ট হাউস যেটা আছে না, ওটাই আগে ছিল তোমাদের পার্লামেন্ট হাউসে সেন্ট্রাল হলে হয়েছিল। তো এখানে ফার্স্ট পার্সন টু অ্যাড্রেস দ্য যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে মিটিংটা ছিল, ফার্স্ট পার্সন কে ছিলেন জেবি কৃপালিনী। জেবি কৃপালিনী উঠলেন, কেন উঠলেন, কারণ কি হচ্ছে কোশ্চেন এখান থেকে কেমন করে আসে, কোশ্চেন আসে ইন্ডিয়া যখন ইন্ডিপেন্ডেন্ট হয় তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি কে ছিলেন কিংবা প্রেসিডেন্ট কে ছিলেন, তখন প্রেসিডেন্ট জেবি কৃপলানি ছিলেন। তার জন্য জেবি কৃপলানি উঠলেন, যে তারপরে যেহেতু যে মেন হেড হচ্ছে সেই তো উঠবে তাই না, সে উঠলেন, যে তারপরে বললেন যেহেতু আমরা এটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি নতুন ফর্ম করছি, তার জন্য আমাদের কি করতে হবে, এখানে সবচেয়ে বয়স্ক ব্যক্তি যে আছে তাকে আমাদেরকে একটা মেম্বার মানে টেম্পোরারি প্রেসিডেন্ট বানাতে হবে, যে তারপর ইলেকশনস ভোটিং ভোটিং হবে, তারপরে আমরা পার্মানেন্ট প্রেসিডেন্ট কাউকে বানিয়ে দেবো। তো সবচেয়ে ওখানে এজেড যে পার্সন ছিলেন উনি ছিলেন সচ্চিদানন্দ সিনহা ছিলেন, ঠিক আছে। ডক্টর সচ্চিদানন্দ সিনহা ছিলেন ফার্স্ট টেম্পোরারি প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, বুঝতে পেরেছো, এটা হচ্ছে টেম্পোরারি প্রেসিডেন্ট ছিলেন। দিয়ে তারপরে কি হলো, মুসলিম লীগ তো ইলেকশনে পার্ট নিয়েছিল, ইলেকশনে পার্ট নেওয়ার পর তখন তারা ফার্স্ট মিটিং এ একটা অবজেকশন করে, আমরা চাইছি সেপারেট স্টেট, কিন্তু কেউ আমাদের কথা শুনছে না, তার জন্য কি করছি আমরা বয়কট করব। এটা যেটা এখনো চলে বয়কট সিস্টেমটা, তখনও হতো। তো কি হচ্ছে মুসলিম ডিমান্ড করছিল আমরা সেপারেট স্টেট চাই, তার জন্য মুসলিম লীগ কি করে দিয়েছিল, বয়কট করে দিয়েছিল, সবাই ফার্স্ট মিটিং থেকে চলে গেছিল। তো ফার্স্ট টেম্পোরারি মিটিং এ কি কি হলো, জেবি কৃপলানি ফার্স্ট অ্যাড্রেসটা করেছিলেন, তারপরে সচ্চিদানন্দ সিনহাকে কি করা হয়েছিল, টেম্পোরারি প্রেসিডেন্ট করা হয়েছিল, আর মুসলিম লীগ তোমাদের বয়কট করেছিল। দেন নেক্সট মিটিং কখন হলো, 11 ডিসেম্বর, 2 দিন পরই হলো। তো এখানে কি হয়েছিল, তারপরে সবাই একসঙ্গে ভোটিং ভোটিং সবকিছু করলো, তারপরে একটা পার্মানেন্ট প্রেসিডেন্ট আমাদের অ্যাপয়েন্ট করা হলো, কাকে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ যাদবকে করা হলো। আর রাজেন্দ্র প্রসাদ যাদবই আমাদের লেটার অন ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার কি হলো ফার্স্ট প্রেসিডেন্টও হয়ে গিয়েছিলেন, তাই না। তো পার্মানেন্ট প্রেসিডেন্ট যদি বলে তো ডক্টর রাজেন্দ্র প্রসাদকে 11 ডিসেম্বরে করা হয়েছিল। আর ভাইস চেয়ারম্যান কাকে বানানো হয়েছিল, HC মুখার্জিকে বানানো হয়েছিল। আর ভাইস চেয়ারম্যান আর একটা হচ্ছে BN রাওকে লিগাল অ্যাডভাইজার বানানো হয়েছিল, ঠিক আছে। তো এই তিনটা মাথায় রাখবা কি কি। ফার্স্ট হচ্ছে পার্মানেন্ট প্রেসিডেন্ট কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ যাদব ছিলেন, ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন HC মুখার্জি ছিলেন, তারপরে লিগাল অ্যাডভাইজার কে ছিলেন BN রাও ছিলেন। ওকে, দেন নেক্সট হচ্ছে, তো তোমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে টোটাল মেম্বার্স কত ছিল, কারণ দেখো লোকসভায় প্রশ্ন জিজ্ঞেস করেন লোকসভায় বর্তমানে কত মেম্বার্স আছে। তো আগে কত ছিল, 552 ছিল, 552 ছিল, দিয়ে দুটো অ্যাংলো ইন্ডিয়ান যারা হচ্ছে তাদেরকে হটিয়ে দেওয়া হলো, প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসলেন, দিয়ে ওদেরকে হটিয়ে দিল। তারপরে এখন বর্তমানে কত আছে, ম্যাক্সিমাম এটা তোমাদের হতে পারে, ঠিক আছে, 550 টা হতে পারে। তো এটাই হচ্ছে তোমাদের কি এখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা ছিল না, ওখানে টোটাল মেম্বার্স আগে কত ছিল, 389 মেম্বার ছিলেন, 389, এটা মাথায় রাখবা। তারপরে কি হচ্ছে 389 মেম্বার্স গুলো ডিক্লাইন হয়ে গেল, কমে গেল, কেন কমে গেল, পার্টিশন হয়ে গেছিল, দিয়ে পার্টিশন হয়ে যাওয়ার পর মেম্বার্স কমে গেল, কারণ কি পাকিস্তানের ওই মেম্বার্স গুলো তোমাদের অন্য জায়গাতে মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে হটে গিয়েছিল। তো এখানে তোমাদের টোটাল প্রথমে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে মেম্বার্স কত ছিল, 389 জন মেম্বার ছিল, আর পার্টিশনের পর 299 মেম্বার্স হয়ে গেল। তো 389 মেম্বার্সের ভিতরেই ফার্স্ট যেটা আমাদের জানতে হবে, ডিভিশনস গুলো একটু জেনে নাও। 292 মেম্বার ছিল গভর্নমেন্ট প্রভিন্স থেকে, তারপরে 4 জন মেম্বার ছিল কমিশনার চিফ কমিশনারেট থেকে। চিফ কমিশনারেট 4টা কোথায় কোথায় ছিল, একটা দিল্লি, একটা হচ্ছে আজমের মেওয়ার রাজস্থান এলাকা, একটা হচ্ছে কুর্গ, আর একটা হচ্ছে ব্রিটিশ বালুচিস্তান, বালুচিস্তান যেটা এখন বর্তমানে কোথায়, পাকিস্তানে আছে, ঠিক আছে। আর বাদ বাকি তোমাদের প্রিন্সলি স্টেটস থেকে ছিল 93 জন। তাহলে এগুলোকে তোমরা যদি যখন জয়েন করবা অ্যাড করবা 389 হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের সেকেন্ড মিটিং এ হলো। দেন নেক্সট হচ্ছে তোমাদের থার্ড মিটিং কখন হলো, 13th ডিসেম্বর। এখানে কি হচ্ছে একটা অবজেক্টিভ রেজলিউশন পাস করা হলো। অবজেক্টিভ রেজলিউশন মানে কি হচ্ছে, ফর এক্সাম্পল তোমরা যদি স্কুলে কখনো প্র্যাকটিক্যাল করেছো, প্র্যাকটিক্যালে কি হচ্ছে লিখতে হয় না অবজেক্টিভ, আমরা যে জিনিসটা করছি ওটা কি করছি, আমাদের অবজেক্টিভটা কি, মানে কি করতে হবে, কেমন করে করতে হবে, সেটা প্রসিজার বলা হয়। কিন্তু অবজেক্টিভ মানে আমরা যেটা করতে যাচ্ছি সেটা কি হবে, কেমন করে হবে। তো অবজেক্টিভ রেজলিউশনটা যেটা প্রেজেন্ট করা হয়েছিল, কার দ্বারা প্রেজেন্ট করা হয়েছিল, জওয়াহরলাল নেহরু দ্বারা প্রেজেন্ট করা হয়েছিল। দেন লেটার অন এটাকে আমাদের প্রিয়াম্বল বানিয়ে দেওয়া হয়েছিল, তাই না। তারপর হচ্ছে নেক্সট
সেকেন্ড 22 জানুয়ারি 1946 কি হলো, অবজেক্টিভ রেজলিউশনকে অ্যানোনিমাসলি অ্যাডপ্ট করে দেওয়া হলো। হ্যাঁ, আমাদের যে কনস্টিটিউশনটা হবে এমন করে, এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন অবজেক্টিভ। মানে কনস্টিটিউশন কেমন হবে, মানে ধর্মনিরপেক্ষ হবে, তারপরে সোশ্যালিস্ট টাইপ হবে, এটা হচ্ছে মানে আমাদের অবজেক্টিভ। আমরা ক্যাপিটালিস্ট না, ঠিক আছে, আমাদের কনস্টিটিউশনে লেখা নাই আমরা ক্যাপিটালিস্ট না, ঠিক আছে। তো ওটাই হচ্ছে অবজেক্টিভ রেজলিউশনটাকে প্রেজেন্ট করেছিল, জওয়াহরলাল নেহরু প্রেজেন্ট করেছিল। ওটাকে অ্যাডপ্ট কখন করা হয়, 22 জানুয়ারিতে অ্যাডপ্ট করা হয়। আর দেন নেক্সট হচ্ছে 22 জুলাই 1947 কি হলো, ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করা হলো। তো ন্যাশনাল ফ্ল্যাগ কোনটা, ওই যে ট্রাইকালার ন্যাশনাল ফ্ল্যাগ, যেটা পিংলে ব্যাংকে বানিয়েছিল যখন মহাত্মা গান্ধীর ফ্যান, ফ্যান বলা যাবে না তো, এখন তো ফ্যান হচ্ছে। তো তখন কি হচ্ছে, ফলোয়ার্স, ঠিক আছে। তো মহাত্মা গান্ধীর পরম ভক্ত ছিলেন। তো উনি যখন ন্যাশনাল নন কপারেশন মুভমেন্ট স্টার্ট করলো 1920-তে, তারপরে কি হলো, পিংলে ব্যাংকে ওনার কাছে গেলেন, তারপরে বললেন আমি একটা ফ্ল্যাগ বানিয়েছি ন্যাশনাল ফ্ল্যাগে, এটাকে আপনি একটু দেখেন। তারপরে মহাত্মা গান্ধী বললো ঠিক আছে, এটাকে আমরা নিজের ফ্ল্যাগ তৈরি মানে বানাবো। দিয়ে তারপরে কি হলো, পিংলে ব্যাংকে সবচেয়ে প্রথমে নন কপারেশন মুভমেন্টের টাইমে 1921-এ মহাত্মা গান্ধীকে ওই ট্রাইকালার ন্যাশনাল ফ্ল্যাগটা প্রেজেন্ট করেছিলেন। দিয়ে ওটাই এখন আমাদের বর্তমানে কি হচ্ছে, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ হয়েছে, ট্রাইকালার ন্যাশনাল ফ্ল্যাগ। দেখো এটা, ঠিক আছে, এগুলো যেটাতে চারখা আছে, ঠিক আছে। এই কোশ্চেন আসে কি, চারখা মানে যখন আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি হয়েছিল তখন ওটাতে চারখা ছিল না টাইগার ছিল না বজ্র ছিল, এমন তোমাদের, ঠিক আছে। তো এটা হচ্ছে স্টোরি, আমি হালকা হালকা বলে দিচ্ছি। তো ফার্স্ট আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগটা কে ডিজাইন করে, পিংলে ব্যাংকে ডিজাইন করেছিল, ঠিক আছে। আর কত সালে, 1921-এ, কখন, মানে নন কর্পোরেশন মুভমেন্টের টাইমে। তারপরে কি হচ্ছে, এটা লেন্থ এন্ড রেশিও এগুলো সবাই জানো, কি হচ্ছে উইডথ এন্ড হাইট অ্যাসপেক্ট কত হবে, 3:2 হয়। তারপরে হচ্ছে তোমাদের অশোক চক্রা তার ভিতরে হয়, অশোক চক্রাতে কটা 24 স্পোকস হয়, ঠিক আছে। এই যে অশোক চক্রাটা আছে এটাতে তোমাদের 24টা স্পোকস হয়। 24টা স্পোকসের আলাদা আলাদা মিনিং আছে, ফ্রিডম, লিবার্টি, অনেক কিছু মিনিংস আছে, ওগুলো অত ভিতরে তোমাদেরকে যেতে হবে না। এবার এই যে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ আছে তার একটু স্টোরিটা জেনে নাও, ওল্ড স্টোরিটা। ওল্ড স্টোরি কি হচ্ছে, ফার্স্ট যে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগটা তৈরি হয়েছিল ওটা কি হয়েছিল, 1904 সালে তৈরি করেছিল। কে তৈরি করেছিল, সিস্টার নিবেদিতা তৈরি করেছিল, একজন আয়ারল্যান্ড থেকে এসেছিলেন। কার ভক্ত ছিলেন, স্বামী বিবেকানন্দের ভক্ত ছিলেন। তো ওটা কি হচ্ছে, উনি একটা ফ্ল্যাগ ডিজাইন করেছিলেন। ফ্ল্যাগটা কি ছিল, এমন টাইপ ছিল এটা, এই যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, বাংলা এখানে লেখা আছে বন্দে মাতরম, ঠিক আছে, এখানে বজ্র বানানো আছে। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। ট্রাইকালার ফ্ল্যাগ যদি বলে তাহলে হচ্ছে পিংলে ব্যাংকিয়াটা, আর ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ যদি বলে তাহলে এটা এটা ফার্স্ট বানানো হলো। ওটাতে ভিতরে কি আছে, তোমাদের বজ্র বানানো আছে। আর কি লেখা ছিল বাংলাতে, বন্দে মাতরম লেখা ছিল। কে বানিয়েছিল, সিস্টার নিবেদিতা 1904 সালে বানিয়েছিলেন। তারপরে কি হচ্ছে, ম্যাডাম বিকাজি কামা, তাহলে কি প্রশ্ন আসছে, ম্যাডাম বিকাজি কামা ফার্স্ট ভার্জন অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ট্রাইকালার, ভালো করে মাথায় রাখো, ট্রাইকালার ন্যাশনাল ফ্ল্যাগ যেটা ম্যাডাম বিকাজি কামা বানিয়েছিলেন, এই তো এটা হচ্ছে, ঠিক আছে। 1900, এটা বলছি না, এটা 1907 সালেরটা, একই, দুটো একই। তো এখানে কি হচ্ছে, তোমাদের জাস্ট কালার ডিফারেন্সটা হচ্ছে। এখানে ম্যাডাম বিকাজি কামা কোথায় এই জিনিসটা তোমাদের হোস্ট করেছিলেন, এটা জার্মানিতে হোস্ট করেছিলেন, 1907 সালে হোস্ট করেছিলেন। তো ফার্স্ট যদি প্রশ্ন জিজ্ঞেস করে দেশের বাইরে কে ফার্স্ট ব্যক্তি কিংবা কোন পার্সন সবচেয়ে প্রথমে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ হোস্ট করে, তো ওটা হচ্ছে ম্যাডাম বিকাজি কামা, ঠিক আছে, রুস্তমজি বিকাজি কামা, এটা হচ্ছে। দেন নেক্সট হচ্ছে 15 আগস্ট 1947-এ কি হলো, ইন্ডিয়াকে ইন্ডিপেন্ডেন্স দিয়ে দেওয়া হলো, অ্যাচিভ করিল। ইন্ডিয়া স্প্লিট ইন্টু ডমিনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড ডমিনিয়ন অফ পাকিস্তান। ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান দুই ভাগে ভাগ হয়ে গেল কত, 15 আগস্টে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের 29 আগস্ট 1947-এ কি হলো, ড্রাফটিং কমিটি ফর্ম হলো। ড্রাফটিং কমিটির যে মেম্বার ছিলেন উনি, মানে যে চেয়ারম্যান ছিলেন কে, B.R. আম্বেদকর। বাদ বাকি 7জন মেম্বার কে কে ছিল, সে ছিল মুন্সি, তারপরে মোহাম্মদ সাদুল্লাহ, তারপরে আলাদি কৃষ্ণা স্বামী আইয়ার, তারপরে N. গোপালাস্বামী আইয়ার, তারপরে খেতান, তারপরে মিত্তার। এরা বাদ বাকি ছিলেন ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন, কিন্তু মেন যে হেড ছিল, সে চেয়ারম্যান ছিল আমাদের ডক্টর B.R. আম্বেদকর, এটা মাথায় রাখবা। তারপরে কি হচ্ছে, 16 জুলাই 1948-এ আগেন একটা মিটিং হলো। এখানে কি হচ্ছে, তখন আমাদের যে প্রেসিডেন্ট ছিল রাজেন্দ্র প্রসাদ যাদব ছিল। আর নেক্সট কি হচ্ছে, আমাদের H.C. মুখার্জি, ঠিক আছে, হরেন্দ্র কুমার মুখার্জি, উনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট।
হরেন্দ্র কুমার মুখার্জিকে সাপোর্ট করার জন্য আর একটা ভাইস প্রেসিডেন্টকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, সে ছিল ভিটি কৃষ্ণমাচারীকে অ্যাপয়েন্ট করা হয়েছিল কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ভাইস প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করা হলো। দেন লেটার অন কি হলো 26 নভেম্বর 1949 আমরা আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্ট করলাম। তো আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কখন অ্যাডপ্ট হয়েছিল 26 নভেম্বর 1949। দেন লাস্ট মিটিং কখন হয়েছিল, লাস্ট মিটিং হয়েছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলির 24 জানুয়ারি 1950। ভুল করা অনেকজন 26 জানুয়ারি 1950 মেরে দেয়, কিন্তু এটা লাস্ট মিটিং না, এটাকে অ্যাডপ্ট করা হয়েছিল কারণ সবাই স্টোরিটা জানো। তো 24 জানুয়ারিতে লাস্ট মিটিংটা হলো। তো এখানে সবাই সাইন করেছিল কনস্টিটিউশন, মানে আমাদের যেটা অ্যাকসেপ্ট করা হচ্ছে এটাকে সাইন করেছিল। তখন আর্টিকেল কটা ছিল 395 আর্টিকেল ছিল, শিডিউল 8টা শিডিউল ছিল, আর 22টা তোমাদের পার্ট ছিল। শিডিউল মানে হচ্ছে তপশিল, আর পার্ট মানে হচ্ছে অধ্যায়, ঠিক আছে, আর আর্টিকেল মানে ধারা, সবাই জানো। তো তারপরে হচ্ছে 26 জানুয়ারি 1950-এ আমাদের কনস্টিটিউশনটা এনফোর্স হলো। দেখো, একটা হচ্ছে তোমাদের অ্যাডপ্ট, একটা হচ্ছে এনফোর্স, ঠিক আছে। অ্যাডপ্ট মানে হচ্ছে গৃহীত হওয়া, আর এনফোর্স মানে কার্যকারী হওয়া। অ্যাডপ্ট যদি এই টাইমে তুমি যদি কনস্ট্যান্ট মানছো না তো নো প্রবলেম, কিন্তু যখন এনফোর্স হয়ে গেলো তখন তোমাদেরকে মানতে হবে। তো এটাই হচ্ছে অ্যাডপ্ট একটা, একটা হচ্ছে তোমাদের এনফোর্স। এই ডেট দুটো মাথায় রাখবে, একটা 26 নভেম্বর অ্যাডপ্ট হয়েছিল, আর 26 জানুয়ারি তোমাদের এনফোর্স হয়েছিল, বাস এটুকু। দেন নেক্সট কি হচ্ছে কনস্টিটিউশন এনফোর্স হওয়া মানে কি হচ্ছে একটা দেশ তোমাদের রিপাবলিক হয়ে যাওয়া। তো রিপাবলিক হয়ে যাওয়ার মানে কি হচ্ছে, রিপাবলিক হলে কি এবার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, তারপরে স্পিকার, এদেরকে ইলেক্ট করতে হবে। তো স্পিকার ফার্স্ট আমাদের যে স্পিকার ছিলেন লোকসভাতে, ওনার নাম ছিলেন জিভি মাভেলেঙ্কার, ঠিক আছে। তো লোকসভাকে কি বলা হয়, লোয়ার হাউস বলা হয়, আর রাজ্যসভাকে আপার হাউস বলা হয়। তো ইন্ডিয়া যখন রিপাবলিক হলো ফার্স্ট স্পিকার কে ছিল, জিভি মাভেলেঙ্কার ছিল। আর আমাদের যে কনস্টিটিউশনটা ফর্ম হলো, কনস্টিটিউশন ফর্ম হওয়ার জন্য টোটাল দিন কত লেগেছিল, টোটাল টাকা কত লেগেছিল, তো দিন লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন লেগেছিল, আর টাকা লেগেছিল 6.4 মিলিয়ন টাকা লেগেছিল এখানে। এটা হয়ে গেলো তোমাদের কনস্টিটিউশন ফর্ম হওয়া। তো টোটাল মিটিং কটা হলো, 11টা মিটিং হলো। দেন নেক্সট টপিক হচ্ছে এনাক্টমেন্ট অফ কনস্টিটিউশন। আমাদের যে কনস্টিটিউশন ফর্ম হয়েছিল, অ্যাডপ্ট ফার্স্ট হয়েছিল 26 নভেম্বর 1949 সালে। তো তখন কি হচ্ছে, কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট তখন আমাদের কি হয়েছিল, এটাকে পাস করে দিয়ে হয়েছিল ইমিডিয়েট এফেক্ট, এখান থেকে তোমাদেরকে মানতে হবে। সেগুলো কি হচ্ছে সিটিজেনশিপ, ইলেকশন, প্রভিশনাল পার্লামেন্ট, এগুলো। আর বাদ বাকি এই যে যে মানে 26 নভেম্বরে তোমাদের অ্যাডপ্ট হয়েছিল, তখন কোন কোন আর্টিকেলস গুলো পাস হয়েছিল সেটা তোমাদের কোথায় বলা আছে, আর্টিকেল 394-এ বলা আছে। আর্টিকেল 394-এ কি বলা আছে, তোমাদের এই যে আর্টিকেলস গুলো আছে, এই আর্টিকেলস গুলো যদি মাথায় না রাখো তাও সমস্যা নাই, এগুলো জিজ্ঞেস করে না, তো তাও একটু জেনে রাখো, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, এই আর্টিকেলস গুলো তোমাদের ইমিডিয়েট এফেক্টে পাস হবে, এটাতে সবাইকে মানতে হবে, এটা একটা হয়ে গেলো। তারপরে লেটার অন কি হলো, 26 জানুয়ারিতে আমাদের যখন রিপাবলিক হলো, মানে ফুললি আমরা অ্যাডপ্ট মানে এনফোর্স করে দিলাম, তারপরে সব আর্টিকেলস গুলো আস্তে আস্তে সবাইকে পালন করতে হবে এমন। তো এবার ফার্স্ট হচ্ছে আমরা 26 জানুয়ারি কেন পালন করছি। 26 জানুয়ারি পালন করার একটাই কারণ, কি হচ্ছে 1930-এ লাহোর একটা অধিবেশন হয়েছিল, জওয়াহরলাল নেহরু ওটার চেয়ারম্যান ছিলেন। উনি ফার্স্ট ডিক্লেয়ার করেছিলেন কি পূর্ণ স্বরাজ মানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে এটা হিসাবে এটাকে ডিক্লেয়ার করেছিলেন 26 জানুয়ারিকে। তার জন্য এটাকে আমরা রিপাবলিক ডে হিসাবে পালন করি। দেখো একটু মাথায় রাখবা, 26 জানুয়ারি হচ্ছে রিপাবলিক ডে, আর 26 জানুয়ারিকে আমরা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে পালন করেছিলাম। তো এটা হচ্ছে তোমাদের কারণ, কি হচ্ছে সবাই অনেকজন গুলিয়ে গুলিয়ে যায়, কি হচ্ছে স্যার রিপাবলিক ডে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে কেন বলছি। তো এটাই হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে আমরা পালন করেছিলাম 26 জানুয়ারি 1930 সালে। আর ওটাকে আমরা এখন বর্তমানে 26 জানুয়ারি 1950-এ কি হয়েছিল, ফার্স্ট আমাদের রিপাবলিক ডে হিসাবে পালন হয়েছিল, বুঝতে পেরেছো এটা। দেন নেক্সট কি হলো, 26 জানুয়ারিতে যেটা তোমাদের কনস্টিটিউশন ফর্ম হয়েছিল, সেখানে টোটাল কি কি ছিল, আর্টিকেল 395 ছিল, পার্টস 22টা, আর শিডিউল 8টা। এখন বর্তমানে কটা আছে, 448 আর্টিকেল আছে। দেখো এই আর্টিকেল যেটা আছে না, এই আর্টিকেলটা যদি তোমরা মাথায় না রাখতে চাও তো নো প্রবলেম, কারণ কি হচ্ছে আর্টিকেলস গুলো ফ্লাকচুয়েট হয়, 2-3 সপ্তাহ পর একটা বাড়লো একটা কমলো, আর একটা বাড়লো আর একটা কমলো, এমন করে হতে থাকে। তো এটাই কি হচ্ছে, আর্টিকেল গুলো কখনো তোমাদের জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস যদি করে তাহলে কি করবে, পার্ট জিজ্ঞেস করবে, শিডিউল জিজ্ঞেস করবে। পার্ট এখন বর্তমানে কটা আছে, 25টা পার্ট আছে, আর টোটাল শিডিউল কটা আছে তোমাদের, 12টা শিডিউল আছে, তফসিল তোমাদের 12টা আছে।
এবার কি হচ্ছে প্রিয়াম্বল, যেটা বললাম না, কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে একটা অবজেক্টিভ রেজলিউশন পাস হয়েছিল, জওয়াহরলাল নেহরু প্রেজেন্ট করেছিল, দিয়ে তারপর ওটাকে অ্যাডপ্ট করে দিয়েছিল। ওই প্রিয়াম্বলটাই আমাদের মানে ওই অবজেক্টিভ রেজলিউশনটাই এখন আমাদের প্রিয়াম্বল। তো এটা আমাদের এই আইডিয়াটা কোথায় থেকে নিয়ে হয়েছিল, ইউএসএ থেকে নিয়ে হয়েছিল। তো এবার দেখো প্রিয়াম্বলের ব্যাপারটা একটু জেনে নাও। তো আমাদের ইন্ডিয়ান প্রিয়াম্বলে কি লেখা আছে দেখো, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সোভেরিয়ান সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল ইটস সিটিজেন্স জাস্টিস, কোথায় থেকে, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস অ্যান্ড পলিটিক্যাল লিবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিফ ফেথ অ্যান্ড ওয়ার্কশিপ আর ইকুয়ালিটি অফ স্টেট and of opportunity and to promote among them all are fraternity assuring the dignity of the individual and unity and integrity of the nation. In our constituent assembly this 26th day of November, দেখো এখানে ডেটটাও দিয়ে আছে, this 26th day of November 1949 do hereby adopt enact and give to ourselves this constitution, মানে আমরা আমাদের কি কনস্টিটিউশনটা দিয়েছি, আমাদের হেড কেউ, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট যে প্রিয়াম্বলটা বানানো হয়েছিল, সে তখন তো টাইপিং ওয়াইপিং সবকিছু ছিল না, তখন কি ছিল, তোমাদের কম্পিউটার ছিল না, তখন হাতে সবকিছু করা হতো। এই যে ডিজাইন গুলো করিয়েছে, তারপরে এগুলো কি হচ্ছে, হাতের ডিজাইন করা হয়েছে, এই যে ক্যালিগ্রাফি গুলো করা হয়েছে সব হাত থেকে করা হয়েছে। ওটার যে মেন হেড ছিল সে গিয়েছিল রামবিহার নারায়ণ রায়জাদা, তো এটা তোমাদের নিচে পাবে। তো এখানে দেখো এই দুটো আমি তোমাদেরকে কেন দিয়েছি, দুটো দেওয়ার একটাই কারণ হচ্ছে, ফার্স্ট যখন আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট হয়েছিল তখন কি এখানে সোভেরিয়ান, ডেমোক্রেটিক আর রিপাবলিক এই তিনটা ওয়ার্ডই আছে, ঠিক আছে। কিন্তু এখন বর্তমানে কটা ওয়ার্ড আছে দেখো, সোভেরিয়ান, সোশ্যালিস্ট একটা হয়ে গেল, সেকুলার আর একটা হয়ে গেল, তারপর ডেমোক্রেটিক, রিপাবলিক তো আছে। তো এই দুটো ওয়ার্ড অ্যাড হয়েছে। আর একটা কি হচ্ছে, নিচে তোমরা দেখতে পাবা এখানে কি হচ্ছে, ফ্যাটার্নিটি অ্যাসিওরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউনিটি অফ দ্য নেশন। এই মাঝখানে এখানে দেখো অ্যাসিওরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড দ্য ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। তো এইখানে ইন্টিগ্রিটি, তাহলে টোটাল তিনটে নতুন ওয়ার্ডস অ্যাড করা হয়েছে। প্রশ্ন আসতেই পারে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি মানে আমাদের যে প্রিয়াম্বল আছে কখনো কি এটাকে অ্যামেন্ড করা হয়েছে, ঠিক করা হয়েছে, সংশোধন হ্যাঁ করা হয়েছে, একবারই করা হয়েছে। তো ওটাকে কি বলা হয়, তোমাদের 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলা হয়, 1976 হয়েছিল। আর ওটাই হচ্ছে আমাদের কি এখন বর্তমানে ওটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন বলা হয়। কেন বলা হয় নিচে ঠিক পেয়ে দেবা, যখন তোমাদের অ্যামেন্ডমেন্ট গুলো করাবো ওখানে ভালো করে পড়িয়ে দেবো। তো কোন কোন ওয়ার্ড গুলো অ্যাড করা হয়েছে, সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, এই তিনটা ওয়ার্ড তোমাদের অ্যাড করা হয়েছে। দেন নেক্সট হচ্ছে প্রিয়াম্বলের ফিচার্স কেমন কেমন, ওটাতে সোভেরিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক আর রিপাবলিক, এগুলো হচ্ছে ফিচার্স। এগুলো মানে কি বলে দিচ্ছি এবার দেখো। সোভেরিয়ান মানে কি হচ্ছে, সোভেরিয়ান মানে কি হচ্ছে, আমরা ফুললি ইন্ডিপেন্ডেন্ট, বাহিরকার কোনো পাওয়ার থেকে আমরা কথা শুনবো না, কিংবা বাহিরকার কোনো পাওয়ার আমাদেরকে কন্ট্রোল করবো এমন হবে না। তো কি হচ্ছে, আমরা ফুললি ইন্ডিপেন্ডেন্ট, আমার কারোরই ডমিনিয়নে নাই, ঠিক আছে। ফর এক্সাম্পল মেনে নাও আমাদের এখানে ইন্ডিয়াতে যদি ইলেকশন হচ্ছে, তো এখানে কি হচ্ছে, ইউএস এর এবার প্রেসিডেন্ট বলছে না তুমি এখানে ইলেকশন, এই ক্যান্ডিডেট আমাকে ভালো লাগছে না, ক্যান্ডিডেট চেঞ্জ করো, কিংবা এখানে তোমাদের ইলেকশন এখন না হচ্ছে 2-3 দিন পরে করো তাহলে হবে। তো এই যে জিনিসগুলো কি বাহিরকার কোনো ব্যক্তি আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউশনকে কন্ট্রোল করতে পারে না, কিংবা কোনো পাওয়ার ইন্ডিয়াকে কন্ট্রোল করতে পারে না বাহিরকার। তো এটাই কি আছে, সোভেরিয়ান মানে আমরা ফুললি ইন্ডিপেন্ডেন্ট, আমরা আমাদের রাজত্বতেই মানবো, বাহিরকার ব্যক্তির কোনো পাওয়ার থাকবে না আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে, কিংবা আমাদের ইন্ডিয়াতে ইনফ্লুয়েন্স থাকবে না। এটা হচ্ছে তোমাদের সোভেরিয়ান, বাইরে থেকে ফুললি ইন্ডিপেন্ডেন্ট আমরা। দেন যেটা আগে হতো না ডমিনিয়ন স্ট্যাটাস, মানে কি হচ্ছে, যে দ্বৈত শাসন যেটা তোমরা বাংলাতে বলো, মানে আগে ব্রিটিশ গভর্নমেন্ট সবকিছু কন্ট্রোল করতো, কিন্তু এখন কেউ না, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টই কন্ট্রোল করবে। দেন নেক্সট হচ্ছে সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট মানে কি হচ্ছে, যত আমাদের গভর্নমেন্ট স্কিমস গুলো আছে সেগুলো মানে যারা আমির ব্যক্তি তাদেরকে বেশি দেওয়া হবে, যারা গরিব তাদেরকে কম দেওয়া হবে, এমন করে না, সবাইকে ইকুয়ালি দেখা হবে, সবাইকে ইকুয়ালি অপরচুনিটি দেওয়া হবে, সবাইকে এই যে স্কিমস গুলো আছে কিংবা যত কিছু সবার ওয়েলফেয়ার করা হবে সবাইকে ইকুয়ালি দেখা হবে। ইন্ডিয়ার প্রতিটা ব্যক্তি এখানে কি হচ্ছে, সেম হচ্ছে, ইকুয়াল হচ্ছে। তো এটা হচ্ছে তোমাদের সোশ্যালিস্ট। গভর্নমেন্টের যত কিছু তোমাদের স্কিমস আসবে কিংবা পাবলিক অফারিংস আসবে কিংবা ওয়েলফেয়ার করা হবে, সব সব জিনিসের জন্য সবাই ইকুয়াল থাকবে, এটা হচ্ছে তোমাদের সোশ্যালিস্ট। দেন নেক্সট হচ্ছে সেকুলার, মানে আমাদের যে দেশটা হচ্ছে সেটা হচ্ছে সব রিলিজনকে সম্মান করবে, এটা হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ দেশ, ঠিক আছে, এটা হচ্ছে সেকুলার। দেন নেক্সট হচ্ছে ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক মানে বুঝতেই পারছো, গণতন্ত্র। এখানে কি হচ্ছে, আমাদের
যে চালাবে আমাদেরকে, যে হেড করবে, মেন হেড হচ্ছে, তাকে যে ইলেক্ট করা হবে আমাদের দ্বারাই ইলেক্ট করা হবে। ফর এক্সাম্পল আমাদের যে রিপ্রেজেন্টেটিভ হবে তাকে কে ইলেকশন করছি, আমরা ইলেক্ট করছি। তো এই ইলেকশন যেটা হবে, ইলেকশন তোমাদের তিনটে টাইপের ইলেকশন হয়। একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন, যেটাকে আমরা কি বলি, লোকসভা ইলেকশন, ঠিক আছে। একটা হচ্ছে স্টেট ইলেকশন, যেটাকে আমরা বিধানসভা ইলেকশন বলি। ন্যাশনাল ইলেকশন, লোকসভা মানে এখানে প্রাইম মিনিস্টার চুজ করা হয়। স্টেট ইলেকশন মানে এখানে বিধানসভা মানে চিফ মিনিস্টার চুজ করা হয়। দেন নেক্সট হচ্ছে লোকাল ইলেকশনস, মানে কি হচ্ছে, যদি তুমি পঞ্চায়েতের আন্ডারে আছো তাহলে পঞ্চায়েত ইলেকশন, যেখানে প্রধান চুজ করা হচ্ছে, মেম্বার চুজ করা হচ্ছে, ব্লকের মেম্বার এমকে সবকিছু হয়। আর যদি তুমি মিউনিসিপ্যালিটিতে আছো, যেটা তোমাদের এখন ইলেকশনস গুলো হলো, চান্সেলর, মেয়র, এগুলো সবকিছু চুজ করা হয়, তাই না? তো এটা কি হচ্ছে, তিন টাইপের ইলেকশন হয়, একটা হচ্ছে ন্যাশনাল, একটা হচ্ছে স্টেট, আর একটা হচ্ছে লোকাল। তো এটা হচ্ছে এই যে মেম্বার্স গুলোকে চুজ করা হচ্ছে, যাদেরকে ইলেক্ট করা হচ্ছে, কাদের দ্বারা ইলেক্ট করা হচ্ছে, আমরা ইলেক্ট করছি তাদেরকে। অ্যাপয়েন্ট করবে কে, মেন হেড যে আছে, এক্সিকিউটিভ হেড আছে, ওটাকে কি বলা হচ্ছে, রিপাবলিক। রিপাবলিক মানে কি হচ্ছে, যাদেরকেও তোমাদের ইলেক্ট করা হলো তাদেরকে যে অ্যাপয়েন্ট করবে, তাদেরকে হেড কে করবে, সবচেয়ে মানে যত তোমাদের পিপলসদের যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদের হেড কে হবে, তাদের হেড ও কিন্তু একজন ইন্ডিয়ান সিটিজেন হবে। তাকে কি বলা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, প্রেসিডেন্ট বলা হচ্ছে, ঠিক আছে। হেড অফ দ্য স্টেট কি হচ্ছে, আমাদের প্রেসিডেন্ট হচ্ছে। প্রেসিডেন্ট কিন্তু আমরা ইলেক্ট করি না, আমাদের যে রিপ্রেজেন্টেটিভ আছে তারা ইলেক্ট করে প্রেসিডেন্ট। তো এটা হচ্ছে তোমাদের কি, এটা রিপাবলিক হচ্ছে, ঠিক আছে। তো যে কেউ তোমাদের প্রেসিডেন্ট হতে পারে, একটা একটা হয়ে গেল। আর একটা কি হচ্ছে, এটা কখনো হেরিডিটারি না, প্রেসিডেন্ট পোস্টটা কখনো হেরিডিটারি না, আর এটা একটা ফিক্সড পিরিয়ড হয় প্রেসিডেন্ট পোস্টের, ঠিক আছে। যেমন কি হচ্ছে, কখনো তোমরা শুনেছো প্রায় প্রধানমন্ত্রী যে পোস্টটা আছে তার ফিক্সড টেনিউর আছে কিনা, তোমরা ভাববা স্যার না, আমরা তো শুনেছি 5 বছরের জন্য প্রাইম মিনিস্টার হয়, কিংবা 5 বছরের চিফ মিনিস্টার হয়। না, এটা ভুল তোমরা শুনেছো। কারণ কি হচ্ছে, প্রাইম মিনিস্টার কিংবা চিফ মিনিস্টারের কখনো টেনুয়ার তো দিয়াই নাই, কনস্টিটিউশনে দিয়াই নাই। কেন দিয়া নাই? কারণ কি হচ্ছে, প্রাইম মিনিস্টার ওই ব্যক্তি হবে যাকে মানে পুরা হাউসের ব্যক্তিরা সাপোর্ট করবে। যদি মেনে নাও, এখন বর্তমানে আমাদের চিফ মিনিস্টার আছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ওখানে কি হচ্ছে, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ সাপোর্ট না করে, কি হ্যাঁ আমরা আপনাকে সাপোর্ট করব না, আমরা অন্য চিফ মিনিস্টার বানাতে চাইছি, তো হ্যাঁ ওটা দিনে দিনে তোমাদের মানে রাতে রাতে তোমাদের চেঞ্জ হয়ে যেতে পারে চিফ মিনিস্টার। তো এটা কি হচ্ছে, সাপোর্টটা লাগবে, মেজরিটিটা লাগবে, ওটার জন্যই সবাই কি এখন মেজরিটি গভর্নমেন্ট ফর্ম করছে। তো ওটাই কি হচ্ছে কি, কখনো ডেমোক্রেটিক গভর্নমেন্টে কোনো একটা যে চিফ মিনিস্টার কিংবা প্রাইম মিনিস্টার যে মেন হেড হচ্ছে তার একটা ফিক্সড টেনিউর হয় না। বুঝতে পেরেছো? এটা একটা হয়ে গেল। দেন নেক্সট হচ্ছে প্রিয়াম্বলের কিছু ওয়ান লাইনার্স আছে। তো কি হচ্ছে এখানে, ইট ইজ আ প্রিফেস অর দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য কনস্টিটিউশন। প্রিয়াম্বলকে কি বলা হয়, প্রিফেস আর ইন্ট্রোডাকশন অফ কনস্টিটিউশন বলা হয়। যেমন কোনো একটা বই কিংবা খাতা আছে, ওখানে তোমাদের একটা জাস্ট অ্যাকনোলেজেন্ট লেখা থাকে না, অ্যাকনোলেজমেন্ট কিংবা তোমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন পেজটা লেখা থাকে, ওটাকে আমরা প্রিয়াম্বল বলছি, ঠিক আছে। তো আমাদের প্রিফেস কিংবা ইন্ট্রোডাকশন পেজ অফ কনস্টিটিউশনকে প্রিয়াম্বল বলা আছে। আর ইট ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, এটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল, সেটা নিচে দেখাচ্ছি তোমাদেরকে, এবার দেখো। দেন নেক্সট হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন, তোমাদের ড্রাফট করা হয়েছিল কার দ্বারা, প্রাইম পন্ডিত জওয়াহরলাল নেহরু দ্বারা তোমাদের এটা ড্রাফট করা হয়েছিল। কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর্ম দিয়ে ওটাকে কি করলো, অ্যাডপ্ট করে নিল, প্রিয়াম্বল হিসাবে অ্যাডপ্ট করে দিয়েছিল। এটা তো তোমাদেরকে উপরে বললাম। তারপরে প্রিয়াম্বলের ধারণা, আইডিয়াটা আমরা কোথা থেকে বড় করেছি, এটা ইউএসএ থেকে বড় করেছি। তারপরে জওয়াহরলাল নেহরু এই যে ফার্স্ট প্রপোজ করেছিল অবজেক্টিভ রেজলিউশনের ব্যাপারে, কখন 1946 13 ডিসেম্বরে। তারপর ওটাকে অ্যাডপ্ট কখন হয়েছিল, এটা 22 জানুয়ারি 1947-এ, ঠিক আছে। তারপর হচ্ছে ফার্স্ট টাইম আর লাস্ট টাইম প্রিয়াম্বল কখন অ্যামেন্ড হয়েছিল, হ্যাঁ ফার্স্ট অ্যান্ড লাস্ট অ্যামেন্ড হয়েছিল ওই 42nd অ্যামেন্ডমেন্ট 1976-এ তোমাদের অ্যামেন্ড হয়েছিল। এটা কি মিনি কনস্টিটিউশন বলা হয়। এখানে কি হচ্ছে, তোমাদের তিনটে ওয়ার্ড অ্যাড হয়েছিল, কি কি, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি অ্যাড হয়েছিল। তো এই তিনটা হয়ে গেল। দেন নেক্সট হচ্ছে যে বললাম না এখানে তোমাদের ঝামেলা যেটা, ওটাই কি হচ্ছে, এই তিনটা কেস হয়েছে প্রিয়াম্বলে। তিনটে কেস যেটা ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে প্রিয়াম্বলকে ইট ইজ নট জাস্টিসেবল ইন কোর্ট, এটা একটা হয়ে গেলো, মানে কি হচ্ছে কোনো কোর্টে এটার ব্যাপারে কোনো ন্যায় বিচার কখনো হবে না, এটা জাস্টিসেবল হবে না, ঠিক আছে, নট জাস্টিসেবল ইন নেচার, এটা একটা হয়েছে। তারপর কি হচ্ছে, কোন কোন কেসগুলো হয়েছে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে বেরুবাড়ি কেস। বেরুবাড়ি কেস কখন হয়েছিল, 1960-তে। এটা সুপ্রিম কোর্ট এর 8 জন জাজ মেম্বার কি ডিক্লেয়ার করেছিল, প্রিয়াম্বল ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। ভালো করে মাথায় রাখো, এটাকে বলেছিল প্রিয়াম্বল কনস্টিটিউশনের পার্টি না, ফার্স্ট 1960-তে বলেছিল।
তারপরে কি হলো, কেশবানন্দা ভারতী কেস হলো 1973-তে, সুপ্রিম কোর্ট দেন তারপরে আবার ডিক্লেয়ার করে দিল কি হচ্ছে, প্রিয়াম্বল ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, এটা হয়ে গেল। তো এইটা হচ্ছে মাইলস্টোন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলতেই পারো, এটা একটা হয়ে গেল। তারপর হচ্ছে নেক্সট থার্ড নাম্বার, ইউনিয়ন গভর্নমেন্ট ভার্সেস এলআইসি অফ ইন্ডিয়া কেস 1995 যেটা হয়েছিল, ওখানে সুপ্রিম কোর্ট আগেন বললো কি হলো, ওয়ান্স अगेन হেল্ড দ্যাট প্রিয়াম্বল ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া। তো এটাই কি হচ্ছে তোমাদের, প্রিয়াম্বলকে ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়েছে। তো এই দুটো তিনটে কেস তোমরা একটু মাথায় রাখবা, বেরুবাড়ি কেস 1960, কেশবানন্দা ভারতী কেস 1973, আর ইউনিয়ন গভর্নমেন্ট ভার্সেস এলআইসি অফ ইন্ডিয়া কেস 1995। এই তিনটা হচ্ছে তোমাদের মেইন পার্ট প্রিয়াম্বল তোমাদের কেসগুলো। দেন নেক্সট হচ্ছে আইডিয়া অফ লিবার্টি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড ইকুয়ালিটি, যেটা আমাদের এখানে দাঁড়াও দেখিয়েছি ডায়াগ্রামটা। লিবার্টি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড ইকুয়ালিটি, এই আইডিয়াটা কোথা থেকে আমরা নিয়েছি, এই আইডিয়াটা আমরা ফ্রেঞ্চ রিভলিউশন থেকে নিয়েছি, আর জাস্টিসটা আমরা রাশিয়ান রিভলিউশন থেকে নিয়েছি। মাথায় রাখবা, শুধু উপরে যে জাস্টিসটা আছে সেটা রাশিয়ান রিভলিউশন, আর বাদ বাকি তিনটা যেটা আছে এটা হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশন। তো জাস্টিস মানে ন্যায় জানো, লিবার্টি মানে তোমাদের স্বাধীনতা, আর ইকুয়ালিটি মানে একতা, আর ফ্র্যাটার্নিটি মানে ভাইচারা। এই তিনটা চারটে জিনিস তোমাদের আছে। দেন নেক্সট এখানে দাঁড়াও, তো এখানে আইডিয়া অফ লিবার্টি, ফ্র্যাটার্নিটি এন্ড ইকুয়ালিটি কোথা থেকে নিয়েছিলাম, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। আইডিয়া অফ জাস্টিস কোথা থেকে, রাশিয়া থেকে নিয়েছি। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিয়াম্বল, প্রিয়াম্বলের যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে নিয়ে হয়েছে। দেন নেক্সট হচ্ছে যে ডিজাইন করা হয়েছে, প্রিয়াম্বলের যে ডিজাইনটা করা হয়েছে দেখিয়ে দিচ্ছি তোমাদের, এটা এই ছবিটা নিচে দিতে হতো। এই যে ডিজাইনগুলো, এটা কে করেছে, এখানে তোমাদের লেখাই আছে, রাম বলে লেখা আছে ছোট করে। তো ওটাই হচ্ছে তোমাদের এখানে ডিজাইনটা করেছিল। ফুল নাম হচ্ছে পেইন্টার বিওহর রাম মনোহর সিনহা, যে জবলপুর থেকে এসেছিল, জবলপুর মধ্যপ্রদেশ, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে অরিজিনাল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ হ্যান্ড রিটার্ন, যেটা অরিজিনাল ছিল সেটা হচ্ছিল তোমাদের হাত থেকে লেখা, ক্যালিগ্রাফি করা হয়েছিল। তো সেটা হচ্ছে এই হ্যান্ড রিটার্ন যেটা লেখা হয়েছিল সেটা কে কে লিখেছিল, প্রেম বিহারি নারেন রায়জাদা উনি লিখেছিলেন। and each page were beautified and decorated by the artisan from শান্তিনিকেতন including পিওর রাম মনোহর সিনহা উনি ডিজাইন করেছিলেন, আর নন্দনলাল বোস ডিজাইন করেছিলেন। তো কি হচ্ছে তোমাদের এক একটা পেজে সব কোনা কোনা দেখবা ডিজাইন করা আছে, আর মাঝখানে তোমাদের লেখা আছে। তো লেখা জিনিসটা যে লিখেছিল সেটা হচ্ছে তোমাদের প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, আর ডিজাইন করেছিল নন্দনলাল বোস আর বিহর রাম মনোহর সিনহা, এরা দুজন ডিজাইন করেছিল, ঠিক আছে। এটা হয়ে গেল। দেন নেক্সট ওই মিনি কনস্টিটিউশনের গল্পটা, যেটা কি হচ্ছে তোমাদের 42nd অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1976-এ। এখানে কি হচ্ছে তিনটা ওয়ার্ড অ্যাড করা হয়েছিল, সোভারেন, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। এটা কি হচ্ছে যখন অ্যাড করা হলো তখন এটাকে মিনি কনস্টিটিউশন কেন বলছে আমি বলে দিব তোমাদের অ্যামেন্ডমেন্ট টপিকটা যখন করাবো, ঠিক আছে। এটাই হচ্ছে। তারপরে নেক্সট হচ্ছে ফেমাস কোটস অফ প্রিয়াম্বল, প্রিয়াম্বলকে নিয়ে কে কে কি বলেছে। তো প্রিয়াম্বল ইজ এ বেসিক সোশ্যাল ডকুমেন্ট, এটা বলেছিল গ্রেভিল অস্টিন বলেছিল। তারপরে প্রিয়াম্বল ইজ এ পলিটিক্যাল হরস্কোপ, কে এম মুন্সি বলেছিলেন। প্যারাডাইজ অফ ল এম ভি প্যালে বলেছিলেন। কি অফ দ্য কনস্টিটিউশন আর্নেস্ট বেকার বলেছিলেন। সোল অফ দ্য কনস্টিটিউশন ঠাকুরদাস ভার্গব, অ্যান্ড ভ্যালুয়েবল জোল ইন দ্য কনস্টিটিউশন এটাও ঠাকুরদাস ভার্গব বলেছিলেন প্রিয়াম্বলকে নিয়ে। দেন নেক্সট হচ্ছে প্রিয়াম্বলের যে আমাদের কমপ্লিট হলো। নেক্সট টপিক হচ্ছে তোমাদের আইডিয়াস বরো ফ্রম আদার কান্ট্রি। আমাদের যে কনস্টিটিউশন ফর্ম হয়েছিল আমরা আলাদা আলাদা স্টেট থেকে মানে কান্ট্রিজ থেকে সব আইডিয়াস গুলো নিয়েছিলাম। কেমন করে আমাদের যে কনস্টিটিউশনটা ফর্ম হবে, কি কি হওয়া উচিত সবকিছু আমরা আলাদা স্টেটস মানে কান্ট্রিজ থেকে আমরা অ্যাডপ্ট করেছিলাম। তো এগুলো কি হচ্ছে যে বরোয়িং হয়েছিল, সেগুলো কোথা থেকে কি কি নিয়ে আসলো। তো ইউকে ইউনাইটেড কিংডম থেকে ম্যাক্সিমাম বেশি নিয়ে আসলো, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে 75% নিয়ে আসলো। তো কি হচ্ছে রুল অফ ল, ক্যাবিনেট সিস্টেম, প্রিরোগেটিভ, রেটস মানে রেট যেটাকে বলছো, পাঁচটা রেট আছে না, হ্যাবিস কর্পাস, তারপরে ম্যান্ডামাস, সাসিওরারি, এগুলো। তো এটা কি হচ্ছে রেটস। তারপরে পার্লামেন্টারি গভর্নমেন্ট, বাইকামেরাল পার্লামেন্ট, ক্যাগের অফিস, আর সিঙ্গল সিটিজেনশিপ, ল মেকিং প্রসিজার সবকিছু তোমাদের ইউকে থেকে নিয়ে আসলো। আর ইউএসএ থেকে রিটার্ন কনস্টিটিউশন, ভাইস প্রেসিডেন্টের অফিস, তারপরে চেয়ারম্যান অফ আপার হাউস, তারপরে ফান্ডামেন্টাল রাইটস সুপ্রিম কোর্টের, তারপরে ইন্ডিপেন্ডেন্স অফ যে জুডিশিয়ারি অ্যান্ড জুডিশিয়াল রিভিউ অ্যান্ড প্রিয়াম্বল অফ ইস্ট ওয়েল, এটা সবকিছু কোথা থেকে নিয়ে আসলো আমাদের ইউএসএ থেকে নিয়ে আসলো, প্রিয়াম্বলটা ইউএসএ থেকে নিয়ে আসলো। তারপরে ইউএসএসআর, তো এটা থেকে ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে হলো। অস্ট্রেলিয়া থেকে কনকারেন্ট লিস্ট অ্যান্ড জয়েন্ট সিটিং এর ব্যাপারটা নিয়ে আসলো। আর জাপান থেকে প্রসিজার টু এস্টাবলিশ বাই
প্রসিজার এস্টাবলিশড বাই দ্য ল, এটা নিয়ে আসলো। তারপর জার্মানি থেকে নিয়ে আসলো কি সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং দ্য ইমার্জেন্সি। ইমার্জেন্সির সময় কি হয়, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে আর্টিকেল 19 এ দিয়ে আছে, ওগুলো কি হয় যে তোমাদের ফুললি সাসপেন্ড করে দেওয়া হয়, তাই না? তো তারপরে হচ্ছে নেক্সট কানাডা থেকে নিয়ে আসলো স্কিম অফ ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার, তারপরে মানে ফেডারেল স্ট্রাকচার যেটাকে বলা হচ্ছে। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্ট্রাল এন্ড স্টেট এন্ড প্লেসিং রেসিডুয়ারি পাওয়ার্স, মানে যেটা আমাদের ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এন্ড কনকারেন্ট লিস্ট হয় না, সেগুলো ওইখান থেকে তোমাদের নিয়ে আসলো। দেন নেক্সট আয়ারল্যান্ড থেকে নিয়ে আসলো ডিপিএসপি, মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তারপরে মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, এটা আয়ারল্যান্ড থেকে নিয়ে আসলো। সুপ্রিম সাউথ আফ্রিকা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন নিয়ে আসলো, আর ইলেকশন অফ রাজ্যসভা মেম্বার্স নিয়ে আসলো। তারপরে ফ্রান্স থেকে ওই রিপাবলিক অ্যান্ড দ্য আইডিয়া অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্যাটার্নিটি ইন দ্য প্রিয়াম্বল, এটা ফ্রান্স থেকে নিয়ে আসলো। তারপরে হচ্ছে আমাদের শিডিউলস গুলো আছে, শিডিউল টোটাল কটা আছে? 12টা আছে। আগে 8টা ছিল, এখন বর্তমানে 12টা আছে। তো 8টা শিডিউল কি কি? ফার্স্ট শিডিউলে বলা আছে লিস্ট অফ ইন্ডিয়া স্টেট এন্ড দ্য টেরিটরি চেঞ্জ ইন দেয়ার বর্ডার্স এন্ড দ্য লজ আন্ডার টু মেক দ্যাট চেঞ্জেস, মানে কি হচ্ছে ইন্ডিয়ার কটা ইউনিয়ন টেরিটরি হবে, কটা স্টেটস হবে, সবকিছু আমাদের কি ফার্স্ট শিডিউলে বলা আছে। দেন নেক্সট সেকেন্ড শিডিউলে কি বলা আছে? সবারই স্যালারি ব্যাপারে, কাকে কত স্যালারি দেওয়া হবে সেটা সেকেন্ড শিডিউলে বলা আছে। তারপরে হচ্ছে থার্ড শিডিউলে কি হচ্ছে, এটাতে সবাইকে ওথকে শপথ গ্রহণ করা হবে, কেমন করে করা হবে, কি লেখা আছে সো ওথে, তো এগুলো কি হচ্ছে তোমাদের থার্ড নাম্বার শিডিউলে দিয়ে আছে। তারপরে ফোর্থ নাম্বার শিডিউলে দিয়ে আছে ডিটেলস দ্য অ্যালোকেশন অফ সিট ইন রাজ্যসভা, রাজ্যসভা সিট কোন স্টেট থেকে কত যাবে, কোন ইউনিটি থেকে কত যাবে, এগুলো হচ্ছে রাজ্যসভা সিটের। যেহেতু ডাব্লিউবিসিএস এর জন্য পড়ছো, এটা মাথায় রাখবা কি ওয়েস্ট বেঙ্গলের রাজ্যসভা সিট কটা আছে? 16টা আছে, ঠিক আছে? তোমাদের টোটাল 16টা ওয়েস্ট বেঙ্গলের রাজ্যসভা সিট আছে। দেন নেক্সট ফিফথ, এখানে প্রোভাইড দ্য অ্যাডমিনিস্ট্রেশন এন্ড কন্ট্রোল অফ শিডিউল এরিয়া, শিডিউল এরিয়াজ এন্ড শিডিউল ট্রাইবস এর তোমাদের কন্ট্রোল প্রোটেকশনস গুলো ব্যাপারে ফিফথ শিডিউলে বলা আছে। দ্য নেক্সট সিক্স শিডিউলে প্রভিশন মেড ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াজ, কোন কোনগুলো? আসাম, মেঘালয়, ত্রিপুরা এন্ড মিজোরাম, এই চারটে ট্রাইবাল এরিয়া যেগুলো আছে এদের ব্যাপারে তোমাদের সিক্স শিডিউলে বলা আছে। তারপর হচ্ছে সেভেন শিডিউল সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এন্ড কনক্রিট লিস্ট রেসপন্সিবিলিটি, মানে কাকে কোন রেসপন্সিবিলিটি ফলো করতে হবে। ফর এক্সাম্পল পুলিশ কার আন্ডারে আসে? স্টেটের আন্ডারে আসছে। তারপরে হচ্ছে তোমাদের এডুকেশন কার আন্ডারে আসছে, তারপরে ডিফেন্স কার আন্ডারে আসছে, এগুলো সবকিছু আছে। এগুলো কি তোমাদের ওই স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট এন্ড ইউনিয়ন লিস্টের ব্যাপারে সবকিছু কোথায়? সেভেন শিডিউলে বলা আছে। তারপর হচ্ছে এইট, এটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আমাদের টোটাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটা? 22টা। আগে তো 22টা ছিল না, আস্তে আস্তে তোমাদের বেড়েছে। তো ওটাই কি হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ব্যাপারে তোমাদের এইট শিডিউলে বলা আছে। এটা পুরো কমপ্লিট হয়ে গেল 8টা। তারপরে এই যে চারটে আছে, এই চারটে পরে তোমাদের অ্যাড করা হয়েছিল। কখন কখন কোন অ্যাড হয়েছিল এগুলো তোমাদের অ্যামেন্ডমেন্টে আছে। তো চলো আমি সেকেন্ড টপিকটা তোমাদের ব্যাপারে করে দিব, কারণ অনেক কিছু অ্যামেন্ডমেন্টের এখানে আসছে, ঠিক আছে? তোমাদেরকে দেখিয়ে দিই পিডিএফটা, দাঁড়াও। এই তো, তো তোমাদের এই যে পিডিএফটা আছে, এখানে তোমাদের ফুল অ্যামেন্ডমেন্ট, কোন কোন অ্যামেন্ডমেন্ট কি কি ইম্পর্টেন্ট সবকিছু একদম ভালো করে হাইলাইট করে তোমাদেরকে দিয়ে দিয়েছি। সবকিছু তোমরা এটা পেয়ে যাবা। তোমাদের নেক্সট যে পলিটির টপিকটা হবে এটাই হবে তোমাদের, ঠিক আছে? তো চলো এখানে ক্লাস নাম্বার 6 এ আসি। তো এখানে ফার্স্ট নাইন্থ শিডিউলে কি বলা আছে তোমাদের? ভ্যালিডেশন অফ সার্টেন অ্যাক্টস এন্ড রেগুলেশনস, এটা তোমাদের 9 শিডিউল। তারপর হচ্ছে 10 শিডিউলে অ্যান্টি ডেফেকেশন ল, দল বদলু আইন যেটা হচ্ছে না, ওটা হচ্ছে অ্যান্টি ডেফেকেশন ল। এটা সবচেয়ে প্রথমে রাজীব গান্ধী নিয়ে এসেছিলেন, ঠিক আছে? সবচেয়ে প্রথমে কি নিয়ে এসেছিলেন? রাজীব গান্ধী নিয়ে এসেছিলেন এই জিনিসটা। তারপরে হচ্ছে 11 শিডিউল হচ্ছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা, যেটা হচ্ছে রুরাল লোকাল গভর্নমেন্টের জন্য। আর একটা হচ্ছে নেক্সট 12 শিডিউলে বলা আছে মিউনিসিপ্যালিটিজ ব্যাপারের জন্য, ঠিক আছে? তো এগুলো হচ্ছে তোমাদের কি টোটাল 12টা শিডিউল আছে। আর শিডিউলের ব্যাপারে যদি তোমরা শর্ট ট্রিক্সটা জানতে চাও, এখানে তোমাদের আলাদাভাবে আমি পিডিএফ এ লিঙ্ক দিয়ে দিয়েছি, কিংবা ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো, কারণ এটাই হচ্ছে আমার চ্যানেলে সবচেয়ে হাইয়েস্ট ভিউড ভিডিও। তো এখানে কি হচ্ছে শর্ট ট্রিক্স আমি বানিয়েছিলাম, ভালো করে তোমাদেরকে এক্সপ্লেনও করা আছে ওখানে। তো কি হচ্ছে টিয়ার্স অফ ওল্ড পিএম, এক একটা লেটার তোমাদের একটা শিডিউলের উপর ডিপেন্ড করে। তো টি মানে ইউনিয়ন এন্ড টেরিটরিজ, মানে কটা স্টেট আছে, কটা বাউন্ডারি আছে, কোথা থেকে কোন স্টেটের সঙ্গে কি বাউন্ডারি, কটা ইউনিয়ন টেরিটরি আছে, সবকিছু টি তে বলা আছে। টি হচ্ছে কি, টি মানে হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ, টেরিটরিজ, ঠিক আছে? তো টিয়ার্স অফ ওল্ড পিএম, TEARS, টিয়ার্স অফ, OF অফ, ওল্ড, OLD, ওল্ড, পিএম, ঠিক আছে? তো এম মানে মিউনিসিপালিটি, পি মানে পঞ্চায়েত, ডি মানে ডেফিকশন ল, এল মানে তোমার ল্যান্ড রিফর্মস, ও মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস। এমন করে তোমাদের সবকিছু এক একটা ওয়ার্ড এক একটাকে ডিনোট করে, ঠিক আছে? তো এগুলো তোমরা একটু দেখে নিও। তো টেরিটরির পর ই হচ্ছে অ্যামেন্ডমেন্ট,
তারপরে এ মানে ওর্থ অ্যাফার্মেশন, তারপরে আর মানে রাজ্যসভা, এস মানে শিডিউল এরিয়াজ, ও মানে আদার ব্যাকওয়ার্ড এরিয়াজ, এফ মানে তোমাদের ফেডারেল স্ট্রাকচার, ও মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তারপরে এল মানে ল্যান্ড রিফর্মস, ডি মানে ডেপিকশন ল, পি মানে পঞ্চায়েত, আর এম মানে মিউনিসিপালিটি। এটা হচ্ছে তোমাদের 12টা শিডিউল। ঠিক আছে, আলাদাভাবে ভিডিও দেখলে নিজের থেকে দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে লাস্ট টপিক, আই থিঙ্ক এটা পার্টস কটা আছে, তারপরে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন স্টার্ট হয়ে যাবে। তো টোটাল পার্টস কটা আছে? 25টা পার্ট, কিন্তু দেখতে গেলে 22টা পার্টই আছে। কারণ কি হচ্ছে, 7 নম্বর পার্ট বলে কিছু হয় না। ঠিক আছে, এই 7 নম্বর যে পার্ট আছে এটা রিপিল করে দিয়ে আছে। 7 নম্বর পার্ট বলে কিছু হয় না, বাদ বাকি দেখবা 4-এর এ হচ্ছে, 9-এর বি হচ্ছে, এমন করে সবকিছু আছে। তো এটা দেখতে গেলে 22টা পার্টই আছে, কিন্তু আমরা 25টা পার্ট পড়ি। তো এবার দেখো এখানে পার্টস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কটা আছে। তো ফার্স্ট হচ্ছে পার্ট ওয়ানে কি বলা আছে, স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ এর ব্যাপারে বলা আছে। সেটাতে আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত, এটা হচ্ছে পার্ট নাম্বার 1। প্রশ্ন কেমন করে আসে, এখান থেকে প্রশ্ন আসবে পার্ট 2 কত থেকে কত নম্বর তোমাদের ধারা পর্যন্ত বলা আছে, কিংবা পার্ট আর্টিকেল 5 থেকে 11 এটা কত নম্বর পার্টে আছে, এমন করে তোমাদের প্রশ্ন আসবে। তো পার্ট 2 তে তোমাদের সিটিজেনশিপের ব্যাপারে বলা আছে, আর এটা কি হচ্ছে আর্টিকেল 5 to 11 পর্যন্ত দেওয়া আছে এখানে এই পার্টে। তারপর হচ্ছে পার্ট নাম্বার 3 হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এর ব্যাপারে, এটা হচ্ছে আর্টিকেল 12 থেকে 35। তারপরে পার্ট 4 হচ্ছে ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেটা হচ্ছে আর্টিকেল 36 থেকে 51। তারপর হচ্ছে পার্ট 4 এর এ, এটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিজ, এটা পরে অ্যাড করা হয়েছিল, আগে ছিল না, এটা অ্যাড করা হয়েছিল, রাশিয়া থেকে নিয়েছিলাম আমরা। তো এটা হচ্ছে তোমাদের আর্টিকেল 51 এর এ। একটু মাথায় রাখবা, দেখো 4 এর এটা হচ্ছে 51 এর এ। ঠিক আছে, যেহেতু এখানে 51 আছে। আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস কটা ছিল, আগে তো ছিল 10টা দিয়ে, তারপরে আর একটা পরে অ্যাড করে দেওয়া হয়েছিল, তো এখন বর্তমানে 11টা আছে। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছে 51 এর এ। তারপরে হচ্ছে ইউনিয়নের ব্যাপারে, মানে প্রেসিডেন্ট হবে, প্রাইম মিনিস্টার হবে, ভাইস প্রেসিডেন্ট হবে, এইগুলো সব হচ্ছে ইউনিয়নের পোস্টগুলো। ক্যাগ, কম্পিউটার অডিটর জেনারেল, সবকিছু এগুলো কত থেকে কততে বলা আছে তোমাদের, 52 থেকে 151 পর্যন্ত বলা আছে। তারপরে পার্ট নাম্বার 6 এ স্টেটের ব্যাপারে, মানে চিফ মিনিস্টার হবে, গভর্নর হবে, তারপরে এমন করে যত কিছু আছে সবকিছু তোমাদের পার্ট নাম্বার 6 এ আর্টিকেল 152 থেকে 237 পর্যন্ত। তারপর হচ্ছে পার্ট 7টা রিপিল করে দেওয়া হয়েছে, পার্ট 7 বলে এখনো আর কিছু নাই, এটা তোমাদের আর্টিকেল 238 এ ছিল, এটাকে রিপিল করে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে পার্ট 8, এটা ইউনিয়ন টেরিটরি, আর্টিকেল 239 থেকে 242। আর পঞ্চায়েতের পার্ট 9টা হচ্ছে তোমাদের আর্টিকেল 243 থেকে 243 ও, এটা ঠিক আছে। তারপর হচ্ছে 9 এর এ মিউনিসিপালিটি, এগুলো পরে অ্যাড করা হয়েছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের আর্টিকেল 243 পি থেকে 243 জেড জি পর্যন্ত। আর 9 এর বি হচ্ছে কোঅপারেটিভ সোসাইটিস, 243 এচ থেকে 243 জেড টি পর্যন্ত। তারপর হচ্ছে শিডিউল অ্যান্ড এরিয়া, শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়া, যেটা হচ্ছে 244 থেকে 244 এ। অ্যান্ড রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট, এটা ফেডারেল স্ট্রাকচার যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের 45 থেকে 263। তারপর হচ্ছে 12 নাম্বার ফিনান্স, প্রপার্টি অ্যান্ড কন্ট্রাক্টস অ্যান্ড সুটস, এটা হচ্ছে তোমাদের ওই ফিনান্সিয়াল বিল, যেটা হচ্ছে না ফিনান্স কমিটি, এগুলো যত কিছু আছে সবকিছু এখানে বলা আছে। সেটা হচ্ছে তোমাদের 264 থেকে 300 এ পর্যন্ত। এটা এবার কি হচ্ছে, যেটা তোমরা বলছো না স্যার আপনি তো শুধু ডাইরেক্টলি আর্টিকেলস গুলো পড়ে নিচ্ছেন, আর্টিকেলস গুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি ভালো করে তোমাদেরকে পড়াবো, ওটা পার্ট 3 হবে। পার্ট 2 তে তোমাদের অ্যামেন্ডমেন্ট পড়াবো বলে দিলাম, পার্ট 3 তে তোমাদেরকে ওটা পড়িয়ে দেবো। আর্টিকেল 1 থেকে 51 পর্যন্ত আগে পড়াবো, একদম ডিটেলস পড়তে হবে, তারপরে 51 এর পর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে পড়িয়ে দেওয়া হবে। দেন নেক্সট ট্রেড অ্যান্ড কমার্সের ব্যাপারে 301 থেকে 307। 14 নম্বরে সার্ভিসেস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেটস, মানে পিএসসির ব্যাপারে, ইউপিএসসির ব্যাপারে কিসে বলা আছে তোমাদের, এই তো আর্টিকেল নাম্বার 14তে, পার্ট নাম্বার 14তে বলা আছে, আর্টিকেল 308 থেকে 323 পর্যন্ত। ট্রাইব্যুনালসদের ব্যাপারে 23 এর এ থেকে 23 এর বি পর্যন্ত। আর ইলেকশনস এর ব্যাপারে, কার ইলেকশন কেমন করা হবে, কি করা হবে ইলেকশন, তো এগুলো সবকিছু 324 থেকে 329 এ পর্যন্ত আছে। তারপর হচ্ছে 16তে স্পেশাল প্রভিশন রিলেটিং টু সার্টেন ক্লাসেস, 330 থেকে 342 পর্যন্ত। আর ল্যাঙ্গুয়েজেস, মানে আমাদের এটা আর্টিকেল নাম্বার 17তে বলা আছে, আর্টিকেল 343 থেকে 351 পর্যন্ত। এমার্জেন্সি প্রভিশনস তোমাদের পার্ট 18তে দিয়ে আছে, এটা হচ্ছে 352 থেকে 60 পর্যন্ত। টোটাল এমার্জেন্সি 3টা আছে, সেটাও তোমাদেরকে ভালো করে এক্সপ্লেন করে পরে বলে দেওয়া হবে। তারপরে মিসলেনিয়াস যেগুলো বাকি ছাটাই, সেগুলো হচ্ছে তোমাদের 361 থেকে 367 পর্যন্ত। তারপরে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, এটা পার্ট নাম্বার
বা 20তে আছে 368 নম্বর। তারপর হচ্ছে টেম্পোরারি ট্রান্সলেশন অ্যান্ড স্পেশাল প্রভিশনস, এটা হচ্ছে 69 থেকে 92, এটা হচ্ছে 21 এন্ড 22 তে সাব টাইটেলস, এটা হচ্ছে আর্টিকেল থেকে 93 থেকে 395 পর্যন্ত। এটা হয়ে গেল তোমাদের পুরো কমপ্লিট কি ইন্ট্রোডাকশন অফ দ্য কনস্টিটিউশন। এবার প্রিভিয়াস এর কোশ্চেন গুলো একটু দেখে নাও, বেশি নাই, তোমাদের 30টা মতন আছে, 29টা মতন। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ পুট ইন প্র্যাকটিস অন, এটা প্র্যাকটিস মানে কি হচ্ছে, এটা এনফোর্সমেন্টের গল্প বলেছে, ঠিক আছে। এনফোর্স কখন হয়েছিল? 26 জানুয়ারি 1950 সালে। কারেক্ট আনসার অপশন বি। এখানে তোমাদেরকে বোল্ড করে ব্লু লং এ করে দিয়েছি, তো পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করে দিব, ওখান থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে। আজকে টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফটা আমি দিয়ে দিব সবাইকে, তো ভিউজ তো লাগবে না, এটা আমি তোমাদেরকে সবাইকে প্রোভাইড করে দিব। দেন নেক্সট হচ্ছে 2 নম্বর, প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি 1946 এ প্রেসিডেন্ট কে ছিল? এখানে যেহেতু পার্মানেন্ট কিংবা টেম্পোরারি কিছু বলা নাই, তো তখন পার্মানেন্ট এখানে যেহেতু অপশন আছে তোমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ, কারেক্ট আনসার অপশন এ। তারপর হচ্ছে অ্যাডপ্ট কখন হয়েছিল? নভেম্বর 26শে নভেম্বর 1949 হয়েছিল। তারপরে ডিউরিং উইচ অফ দ্য ফলোইং পিরিয়ড ডিড দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডেলিবারেট আপন অ্যান্ড ফাইনালাইজ দ্য কনস্টিটিউশন, মানে কখন থেকে স্টার্ট হয়ে কখন তোমাদের শেষ হয়েছিল? তো স্টার্ট হয়েছিল ডিসেম্বর 9 ডিসেম্বর 1946 এ স্টার্ট হয়েছিল, শেষ হয়েছিল 26শে নভেম্বর 1949 এ শেষ হয়েছিল। তো ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949 পর্যন্ত। তারপর হচ্ছে নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য চেয়ারপারসন অফ দ্য ড্রাফটিং কমিটি? কে ছিল চেয়ারপারসন? ডক্টর বি আর আম্বেদকর। হাউ মেনি মেম্বার্স, কতজন মেম্বার ছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি? ইনিশিয়ালি বলেছে, ঠিক আছে, ইনিশিয়ালি 389 ছিল, দিয়ে তারপরে কি হয়েছিল, যখন বাইফার্কেট হয়ে গেল, ইন্ডিয়া পাকিস্তানে ভাগ হয়ে গেল, 299 হয়ে গেছিল, তাই না? তারপরে নেক্সট হচ্ছে which one of the following was the biggest source of Indian constitution? সবচেয়ে বেশি বড় সোর্স হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, এখান থেকে কাছাকাছি 75% অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে হয়েছে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে প্রিন্সলি স্টেট, যখন আমরা আমাদের ইন্ডিয়া পার্টিশন হয় তখন কটা ছিল? 565 ছিল, কিন্তু 562 আমরা বলছি কারণ কি হচ্ছে, তিনটে যে প্রিন্সলি স্টেট সেগুলো নিয়ে ঝামেলা ছিল। কি কি ছিল? জম্মু কাশ্মীর একটা হচ্ছে, যেটা তোমাদের আমি ওখানে পড়ে দিয়েছিলাম জিওগ্রাফিতে এর আগে ক্লাস যেটা হয়েছিল, তো জম্মু কাশ্মীর একটা আছে, আর তারপরে তোমাদের গুজরাতে জুনাগড় একটা আছে, আর হায়দ্রাবাদ একটা আছে। এই তিনটা নিয়ে একটু ঝামেলা ছিল প্রিন্সলি স্টেট, ঠিক আছে। তো যখন আমরা পার্টিশন হয়েছিল তখন কটা ছিল প্রিন্সলি স্টেট? 562, ওকে, এটা মাথায় রাখবা। তারপর হচ্ছে নেক্সট, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এস্টাবলিশ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট। পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট হবে, এটা কোথা থেকে আমরা অ্যাডপ্ট করেছি? এটা ব্রিটেন থেকে, ইউকে গভর্নমেন্ট থেকে অ্যাডপ্ট করেছিলাম। তারপর হচ্ছে হুজ রিপোর্ট দ্য আইডিয়া অফ ফেডারেশন অফ স্টেট ওয়াজ ফার্স্ট প্রডিউসড, মানে কার রিপোর্টে ফেডারেশন অফ স্টেটের ব্যাপারে সবচেয়ে প্রথমে বলা হয়েছিল? নেহরু রিপোর্ট 1928 এ সবচেয়ে প্রথম বলা হয়েছিল, মতিলাল নেহরু যেটা দিয়েছিলেন, ঠিক আছে। যেমন কি হচ্ছে, সাইমন কমিশন প্রথমে এসেছিল, সাইমন কমিশন বললো আমরা তোমাদের কনস্টিটিউশন তৈরি করবো, কিন্তু এটাকে বয়কট করে দেওয়া হলো। কারণ কি হচ্ছে, কারণ একজনও ইন্ডিয়ান ছিল না। তারপরে কি হচ্ছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বললো ঠিক আছে আমরা নিজের একটা কনস্টিটিউশন ফর্ম করবো, ওটাকে কি বলা হচ্ছে, নেহরু রিপোর্ট দিয়েছিল। তারপরে কি হলো, মুসলিম লীগ বলেছিল না আমরা নেহরু রিপোর্ট মানছি না, আমরা কি করবো, 14 পয়েন্ট অফ জিন্না দিব, ঠিক আছে। তো এটাই কি হচ্ছে তোমাদের, এই তিনটা মাথায় রাখবা, কখন কখন হয়েছিল, সব 1928 এ হয়েছিল। তো নেহরু রিপোর্ট কখন হয়? মতিলাল নেহরু দিয়েছিল, প্রপোজ করেছিল, এটা 1928 এ হয়েছিল। তারপর হচ্ছে নেক্সট ইন্ডিয়া, মতিলাল নেহরু হচ্ছে জওয়াহরলাল নেহরুর বাবা। 11 নম্বর, ইন্ডিয়া অ্যাচিভ পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স। পলিটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট আমরা কখন হয়েছিলাম? 15 আগস্ট 1946 এ হয়েছিলাম। আর রিপাবলিক আমরা কখন হয়েছিলাম? 26 জানুয়ারি 1950 তে হয়েছিলাম। তারপরে হচ্ছে নেক্সট 12 নম্বর, হু ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাডভোকেট অফ ইউনাইটেড সোভারেন বেঙ্গল? এটা ছিল এস সুরাবর্দী ছিলেন। তারপর হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা কখন অ্যাডপ্ট করেছিল? কারা অ্যাডপ্ট করেছিল? কনস্টিটিউশন অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অ্যাডপ্ট করেছিল। তারপর হচ্ছে সংবিধান দিবস, মানে যেটা কনস্টিটিউশন ডে হিসাবে পালন করে, সেটা কবে পালন করে? 26শে নভেম্বরে পালন করে। এখানে অপশন আছে, হ্যাঁ 26শে নভেম্বর পালন করা হয়, কারণ এই দিনই তো আমরা অ্যাডপ্ট করেছিলাম, তাই না? তারপর হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ার্ড বাই, এটা কে প্রিপেয়ার করেছিল? ড্রাফটিং কমিটির যে চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর প্রিপেয়ার করেছিলেন। তারপর হচ্ছে দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর এ ফর্ম অফ গভর্নমেন্ট হুইচ ইজ, কি হচ্ছে, এটা একটা ফেডারেল স্ট্রাকচার, মানে কসি ফেডারেল, এটা হচ্ছে কারেক্ট আনসার অপশন হবে অপশন এ, কসি ফেডারেল। তারপরে যদি কসি অপশনটা না থাকতো, তোমাদের ইউনিয়ন তারপরে ইউনিটারি ফেডারেল শুধু অপশন থাকতো, তাহলে আমরা ফেডারেল মারতাম, কিন্তু এখানে কসি অপশনটা আছে, তাহলে কসি ফেডারেল মারতে হবে। কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, দ্য সিস্টেম অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যাকচুয়ালি কেমন টাইপের সিস্টেম অফ গভর্নমেন্ট? এটা হচ্ছে ইউনিটারি অ্যান্ড ফেডারেল স্ট্রাকচার, এটা ফলো করছে। তো দেন নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য চিফ সোর্স অফ পলিটিক্যাল পাওয়ার ইন ইন্ডিয়া? চিফ সোর্স হচ্ছে আমরাই নিজের ইলেকশন যা
যে আমাদের প্রতিনিধিত্ব করবেন সে হচ্ছে আমাদের দ্বারা ইলেক্টেড হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে দ্য পিপল অফ ইন্ডিয়া। তারপর হচ্ছে কমিউনিজম মানে কি হচ্ছে, কমিউনালিজম মানে হচ্ছে শোয়িং ফেভার অন দ্য বেসিস অফ রিলিজন, কোনো একটা ধর্মকে ভালো বেশি প্রাধান্যতা দেওয়া, এটা হচ্ছে কমিউনালিজম। তারপর হচ্ছে নেক্সট, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ পার্টলি রিজিড পার্টলি ফ্লেক্সিবল, মানে অনেক বড়, ঠিক আছে, আর ফ্লেক্সিবল, মানে এখান থেকে অনেক কিছু তুমি মানে এই যে যদি কোনো গুনাহগার এসে তো ওটাকে মানে ঢাকার জন্য কিংবা ওটাকে বাঁচানোর জন্য অনেক কিছু প্রভিশন দিয়ে আছে। তো এটা হচ্ছে তোমাদের পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল অনেক। দেন নেক্সট হচ্ছে 21, প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া অ্যাজ, কি হবে এটা, সোভেরিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার আগে ছিল না, সোশ্যালিস্ট আগে ছিল না, এটা পরে অ্যাড করেছিল, তাই না? তো সোভেরিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক, কারেক্ট আনসার অপশন সি হবে। দেন নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য প্রপার অ্যানোটেশন অফ দ্য টার্ম সেকুলারিজম। সেকুলারিজম মানে আমরা ধর্মনিরপেক্ষ দেশ, কোনো ধর্মকে আমরা কি প্রচার করব না। তো এটাই হচ্ছে ইন দ্য অ্যাফেয়ার্স অফ গভর্নমেন্ট অ্যান্ড ফরমেশন অফ দ্য স্টেট পলিসি দ্য স্টেট ইজ নট গাইডেড বাই দ্য রিলিজিয়াস কনসিডারেশন, কোনো ধর্মকে আলাদাভাবে কনসিডার করবে এমন করে না। তো কারেক্ট আনসার অপশন বি। দেন নেক্সট হচ্ছে দ্য টার্ম সোভেরিয়ান, সোভেরিয়ান মানে এক্সটার্নাল পাওয়ার্স থেকে আমরা ফুলি ইন্ডিপেন্ডেন্ট, তো ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল হবে। তারপর হচ্ছে নেক্সট 24, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইচ ওয়ান অফ দ্য ফলোইং কান্ট্রিজ কনভেনশন প্লে আ প্রমিনেন্ট রোল, কোন কান্ট্রির কনস্টিটিউশন থেকে আমরা সবচেয়ে বেশি জিনিস বড় করেছি, সেটা আমরা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে সবচেয়ে বেশি বড় করেছি। তারপর হচ্ছে নেক্সট 25 নম্বর, ইন্ডিয়ান পলিটি কেমন টাইপ, এটা হচ্ছে ফেডারেল ইন স্ট্রাকচার। তো কারেক্ট আনসার অপশন বি, কসি থাকলে কসিটা মারতাম, কারেক্ট আনসার এখানে অপশন এ হয়ে যাবে। দেন নেক্সট, ইন্ডিয়াস পলিটিক্যাল সিস্টেম এটা কেমন, একটা ডেমোক্রেটিক সিস্টেম। তারপর হচ্ছে নেক্সট 27 আর তিনটে বাকি। তো সিস্টেম অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি ইজ, এটা হচ্ছে মাল্টি পার্টি অ্যান্ড পার্লামেন্টারি নেচার। মাল্টি পার্টি মানে আমাদের পার্টি অনেকগুলো, যে কেউ তৈরি করতে পারে, আমি যদি চাইছি তো আমি একটা পার্টি তৈরি করতে পারো, তুমি যদি চাইছো তো তুমি একটা পার্টি তৈরি করতে পারো, যে কেউ একটা পার্টি তৈরি করতে পারে, এটা হচ্ছে মাল্টি পার্টি। ফর এক্সাম্পল কংগ্রেস আছে, সিপিএম আছে, বিজেপি আছে, আকালি দল আছে, তারপরে এখন এসপি, বিএসপি, তৃণমূল, অনেকগুলো আছে, ঠিক আছে, মাল্টি পার্টি এটা। কিন্তু যেটা তোমরা ইউএসএ তে দেখছো, ইউএসএ তে দুটোই হয়, একটা হচ্ছে লেবার হচ্ছে, একটা হচ্ছে ডেমোক্রেটিক, এই দুটো পার্টি হয়, ঠিক আছে। তো অনেক ছোট ছোট রিলিজিয়ন পার্টি আছে, রিলিজিয়াস মানে রিজনাল পার্টি আছে, কিন্তু যে ন্যাশনাল পার্টি শুধু দুটোই আছে ইউএসএ তে। এমন করে কি হচ্ছে, ওটা ওটা বাই পার্টি বলা হয়, কিন্তু এখানে কি হচ্ছে, মাল্টি পার্টি হচ্ছে। কারেক্ট আনসার অপশন এ হচ্ছে। দেন নেক্সট হচ্ছে ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস, কারেক্ট আনসার অপশন এ, এটা এবারকারই প্রশ্ন যেটা দিয়েছিল, প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করে দিয়েছি। তারপর হচ্ছে হু হ্যাজ ডিজাইন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, কে ডিজাইন করেছিল ফার্স্ট, ঠিক আছে। এখানে ট্রাই কালার বলেনি, ট্রাই কালার বললে রোস্তাম বিকাজি কামা হতেন, কিন্তু এখানে তোমাদের শুধু মাত্র ন্যাশনাল ফ্ল্যাগ বলছেন, তাহলে কারেক্ট আনসার কি হবে, সিস্টার নিবেদিতা। 1904 সালে ওই বজ্র তোমাদেরকে দেখিয়ে দিলাম ওখানে, ঠিক আছে। তো এটাই তোমাদের শেষ হলো আজকে, 1 ঘন্টা কমপ্লিট। আজকে ভিডিওর জন্য এতই। যদি আমার এফার্ট ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি বেশি ভালো লেগেছে নিজের ফ্রেন্ডদেরকে শেয়ার করো, আর ওদেরকে বলো ক্লাসগুলো করতে, তাহলে তোমাদের পিডিএফ গুলো তোমরা ফ্রিলি পেয়ে যাবে। তো আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।